এই ফেলুদা কিন্তু প্রথম এবং শেষ, আর এই লেখা হবে না। এই চরিত্রের ওপর লেখা আমি জীবনে লিখবো না। আমি এটা বিক্রি করে ব্যবসা করতে চাই না। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ বিজয়া শুভেচ্ছা আমার তরফ থেকে জানিয়েই আজকে লাইভটা শুরু করছি। আর প্রথমেই আমি কিছু কথা বলতে চাই, তারপরে আস্তে আস্তে আমরা আজকের বিষয়ের দিকে যাব। আমার কাছে ঈশ্বর একটা অনুভূতি, আর পুজো তার বাস্তব প্রকাশ। অনুভূতিতে কল্পনা মিশলে তা বোধগম্য হয়। আমরা পুজোয় যে অঞ্জলি দিই তা আসলে আমাদের সেই কল্পনায় গড়া মূর্তিকেই সম্মান জানানো। ঈশ্বর যেমন কোনো একজনের সম্পদ হতে পারে না, তা সবার, ঠিক তাকে পূজা করার অধিকার সবার আছে। নির্ভর করছে কে কতটা নিষ্ঠা ভরে তাকে স্মরণ করছেন, সেটা কতটা আন্তরিক হচ্ছে। তাই কবি বলেছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। এই শরতে যখন দেবদেবীর নিদ্রামগ্ন অবস্থায় থাকার কথা, তখন তাদের কাসর ঘন্টা বাদ্যি বাজিয়ে আমরা তাদের নিদ্রাভঙ্গ করি। এর থেকে আমাদের শিক্ষা একটাই হয় যে ভক্তি পেলে তার মুক্তি নাই। আমরা তার কাঁচা ঘুম ভাঙিয়ে তাকে সাজাতে বসি। আসলে এই কথাগুলো বলার কারণ, আমরা যে ঈশ্বর সাধনা করি, যেটাকে আমরা বলি পূজা, ঠিক সেইভাবেই আমরা লেখকরা লেখা পড়া, লেখাকে ভালোবাসা, লেখা নিয়ে চিন্তা জগতে থাকা, এ সমস্ত কিছুই কিন্তু ওই লেখার সঙ্গে জড়িয়ে আছে। আর যে সমস্ত বড় মানুষদেরকে আমরা ঈশ্বর মনে করি, তাদেরকে স্মরণ করে লেখায় ওই গঙ্গা জলে গঙ্গা পূজা আমরা যেরকম দেখতে পাই বিভিন্ন জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে বড় বড় মানুষদের তৈরি করা লেখা, গান, সমস্ত কিছু আমরা সেখানে পারফর্ম করি। ঠিক সেইভাবেই বড় বড় মানুষদের চিন্তাগুলোকে আরো আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই লেখা পরবর্তী প্রজন্মে যারা রয়েছি তারা করতেই পারি। এটাই আমার মনে হয়েছে, এইটা দিয়ে আজকে আমাদের লাইভ শুরু করলাম। এরপরে আমরা আস্তে আস্তে প্রশ্নোত্তরের মধ্যে চলে আসব। আমার সঙ্গে স্বপ্নীল রয়েছে। স্বপ্নীলকে আমি এই জন্যই কথাটা বলেছি, কারণ ও তো সমস্ত কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাই ও কিছু কিছু প্রশ্ন মনে করেছে যে আজকের এই লাইভে বলাটা খুব বাঞ্ছনীয়।
সেইভাবেই আমাদের লাইফটা এগিয়ে চলবে। তার আগে আরেকটা কোইন্সিডেন্সের কথা বলি, যে আজকে দৈবক্রমে ইন্টারন্যাশনাল বুক শপ ডে। আমি জানতাম না, 11 তারিখটা আমি করেছিলাম এই জন্যই যে পুজোর যে একটা রেশ কদিন ধরেই চলছে, পুজোর একটা হ্যাংওভার কাটতে একটু সময় লাগে। তো আজকে শনিবার রাত্রি আর কালকে রবিবার আছে, একটু ছুটির দিন পাওয়া যাবে, তাহলে আজকেই বলা যাক এইভাবে। তো আজকে আবার দেখলাম ইন্টারন্যাশনাল বুক শপ ডে হয়ে গেছে। তো বইয়ের সঙ্গে সম্পর্কিত বলে আপনাদেরকে সবাইকে এটা জানিয়ে রাখলাম। আর স্বপ্নীল, তুমি কি বলবে বলো। খুব ভালো লাগলো আজকে। তার আগে দেখে লোকজন কি এসছেন, না হলে আমরা হ্যাঁ, একটু। অনেকেই আসছেন। আমি একটু একটু করে, আমি একটু পরে আস্তে আস্তে সবার কথাই বলবো। আমি একটা প্যানেলে খুলে রেখেছি যদিও। কিন্তু প্রথমে একটা কোয়েশ্চেন যেটা না করলেই নয়, সেটা হচ্ছে যে এর আগের যে বইটা তোমার রিলিজ করেছে সেটা একদম আনকোরা ক্যারেক্টার, সেখানে সবই তোমার নিজের ইমাজিনেশন, কোনো আগের কোনো রিফ্লেকশন সেই স্টোরিতে ছিল না, সেই বইটাতে ছিল না। কিন্তু আবার এর পরের যে তুমি এবারের যে রিলিজটা তুমি করছো, হেক্টিক হিলগার্ড, সেটা কিন্তু আবার একটা থ্রিলার। মানে পরপর দুটো থ্রিলার কেন? বা এই থ্রিলারের প্রতি কি কোনো একটা বিশাল বড় ইনক্লিনেশন রয়েছে, নাকি হঠাৎ করে থ্রিলারটা কোনো কারণবশত চলে এলো? ওভার টু ইউ। স্বপ্নীল খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। আমারও মনের মধ্যে এই ধরনের একটা চিন্তা এসছিল, জানি না হয়তো টেলিপ্যাথি সংযোগ ওর সঙ্গে আমার মিলে গেল। যাই হোক, সেটা হলো ঠিকই কথা যে পরপর দুটো থ্রিলার, বৈচিত্র্যটা কমে গেল। কিন্তু আপনাদের বলে রাখি যে আমার জীবনে প্রথম সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ লেখা একটা গল্প, যা আমরা ছোটবেলায় টুকটাক করেছি, সেটা ম্যাগাজিনের জন্য, সেটা এখনকার বিষয় নয়। একদম সিরিয়াসলি একেবারে হার্ড কভারে বাইন্ড করে বই লেখার যে প্রথম ধাপটা, সেটা কিন্তু এই বইটা, যেটা আমার দেখা গেল যে দ্বিতীয়বার, অর্থাৎ সেকেন্ড টাইম প্রকাশিত হচ্ছে। লেখা কিন্তু এটা আগে। এবার কথা হচ্ছে যে এটাকে কেন তাহলে প্রথমে আমি প্রকাশ করলাম না। এটার কারণ হলো, আমি এইটা লেখা কিভাবে অনুপ্রাণিত হয়েছি সেগুলো আমি পরে আসব। আমি এখানে আমার এক স্কুল ফ্রেন্ড, তার কাছ থেকে আমি একটা আইডিয়া পেয়েছিলাম। এই লেখাটা তো একজন বিখ্যাত, মানে গণ্যমান্য মানুষ, ব্যক্তিত্ব, তার অনুসরণে লেখা। যেহেতু এই লেখাটার অনুষঙ্গে তিনি এসে পড়েছেন, তো আমার সেই বন্ধু বলেছিলেন যে তুই একটা কাজ কর, এই লেখাটা দিয়ে তোর প্রথম প্রকাশ না করে তোর নিজের আইডেন্টিটি বোঝানোর জন্য তুই নিজের একটা আনকোরা গল্প লেখ। সেটা রহস্য হতেই পারে বা অন্য কোনো রকম জনরার হতেই পারে। তো আমি রহস্য গল্পই লিখলাম, এবং একদম আনকোরা দুটো ক্যারেক্টার, এবং বেশ কিছু মানুষ খুব ভালোবেসে বইটা নিল, পড়লো এবং আমাকে মতামত জানালো। এবং সুদূর দিল্লি থেকে বম্বে, দিল্লি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বইটি গেছে। আর সর্বোপরি যার নাম না করলেই নয়, নিগমানন্দ মণ্ডল, আনন্দ প্রকাশনীর যিনি কর্ণধার, তিনি যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই বই প্রকাশের ব্যাপারে, সেটা নাম না করলে অত্যন্ত অন্যায় হবে। এবং উনি ওই প্রথম বইটি বেরোনোর পর, যখন আমি তার কাছে এই আবদারটা রাখি যে সেকেন্ড বুকটা যে আমি কি বার করতে পারি আপনার, স্বচ্ছন্দে। কিন্তু মুশকিলটা হলো, তার মাঝখানে আমি অন্য বই লিখে তার প্রুফ পর্যন্ত
ফার্স্ট টাইমে দেখানো হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল এটা পরে বার করব, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো একটা কথা, যে যে কারণেই বইটা লেখা, যাদের জন্য এই বইটা লেখা, সেই মানুষগুলো তো আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ এই বইটার মধ্যে এমনই অনুষঙ্গ এসে পড়েছে, এমনই ঘটনা এসে পড়েছে, যে ঘটনাগুলো 80-র দশকের, এবং সেই 80-র দশকের ঘটনার সঙ্গে সাক্ষী হয়ে রয়েছেন যারা, সেই বয়স্ক মানুষরা তো আস্তে আস্তে চলে যাচ্ছেন। এবার আমি যদি আরো এটাকে প্রকাশ করতে দেরি করি, তাহলে তাদের সেই গ্রুপটাকে তো আমি পাবো না। ইতিমধ্যেই আমার নিজের আত্মীয়দের মধ্যে অনেকের মানে পরলোকে গমন হয়েছে, তারা জানতেই পারলো না যে এই বইটা প্রকাশিত হতে পারে, বা আমার এরকম সম্ভাবনার এসেছে কোন রকম প্রকাশ করবার। সেটা বড় ব্যথার আমার কাছে, আর জীবনে তাদেরকে এটা পড়ানো যাবে না। কিন্তু আমি জানি যে তারা কোথাও যাননি, তাদের আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রয়েছে, সেটা আমি উপলব্ধি করি। এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন মানুষের নেতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও আজকে এই বইটি প্রকাশিত হলো। এবং আনন্দবাবু যথেষ্ট সহযোগিতা করে আমার এই বইটা বার করবার জন্য তিনি ব্যবস্থা করেছেন। সম্প্রতি জানেন যে বই বাজারে কি মানে বিধ্বস্ত অবস্থা গেছে, জল ঢুকে প্রত্যেকটা প্রিন্টিং প্রেস একেবারে জলের থই থই অবস্থা, র মেটেরিয়ালস জলে নষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও নির্দিষ্ট টাইমে তিনি আমার হাতে এই বইটা দিতে পেরেছেন। এবং আমার একটা কথা ছিল তার কাছে, যে বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলির জন্য এই বই লেখা, এই বইটা যেন আমি লিখে বা প্রকাশ করে আমার পিতৃতর্পণটা করতে পারি। যদিও দেবীপক্ষ পড়ে গেছিল, সমস্ত কাজ সঠিকভাবে টাইম মতো করা যায়নি, কিন্তু আমার মনের মধ্যে তো এই তর্পণের অঙ্গীকারটা ছিল। আমি ওই জলে নেমে তিল শরীরে লাগিয়ে তর্পণ করার বিশ্বাসী নই। আমি মনে করি আমার সারা বছরের চিন্তা শক্তি দিয়ে আমি আমার বাবার এই তর্পণটি করেছি এই বইটি প্রকাশ করে। আর আরেকটা যেটা ব্যাপার, স্বপ্নিলের প্রশ্নের উত্তরে বলি, যে বয়স্কদের কথা যেরকম বললাম, সেরকম ছোটদের মধ্যে আমার মনে হয় এই ধরনের গল্পের ঘটনাগুলোকে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে যেই গল্পগুলো অলরেডি লেখা হয়ে গেছে তাদের সেই গল্পগুলো পড়বার কৌতূহল জন্মাবে। কারণ অনেকেই সেই মানুষগুলোকে এখনো ঠিকভাবে চেনে না, এরকম জায়গা আছে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে এখনো প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা সেই মানুষগুলোকে চেনে না, তাদেরকে চিনতে দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে। ঠিক আছে, তারা অনেক বাইরের লেখককে চেনে, কিন্তু আমাদের বঙ্গের এত বড় বড় মহান সন্তানদের তারা চেনে না। তাদেরকে চিনিয়ে দিতে হবে, তার একটা ট্রিগারিং হচ্ছে এই লেখা। কাকাইও আছে, আদিন চ্যাটার্জি দেখছে, হ্যান্ড রেজ করেছে, যেহেতু চলে এসেছি না, তো কাকাই একটা কোয়েশ্চেন করেছে যে যে আমরা জানতাম যে ফেলুদা মানে ফেলুদা ইকুয়ালস টু গ্রেট স্যার রে, আমাদের মানিক বাবু, সেখানেই ফেলুদা এই ব্যাপারটা ইন্দ্রনীল রায়গুপ্ত মানে অ্যাজ এ ক্রিয়েটার সেটা হলো কি করে, সেই চমক অ্যান্ড বিচিংসটা একটু জানতে চাই। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এই বইটা লেখার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে 80-র দশকে 82 সালে আমাদের অত্যন্ত পরিচিত আমার এক দাদা, বইয়ের প্রথমেই প্রাককথনে যার কথা লেখা রয়েছে, সে ভীষণ মেধাবী
ছিল, এবং তিনি এখন জগতে নেই, তাই ছিল বলছি। মেধাবী ছেলে এবং যথেষ্ট পড়াশোনার দিকে এবং গল্পের বইয়ের দিকে ভীষণ তার মনোযোগ, এবং রহস্য গল্পের পোকা। এই রকম একটি ছেলে একদিন আমার বাবা যেহেতু মানে বাইরের জগৎটাকে খুব ভালোবাসতেন, একটু এক্সট্রোভার্ট ছিলেন, সংসার বা বাড়ির থেকে তিনি বাইরের জগৎটাকে একটু বেশি ভালোবাসতেন। ডাক্তারির পরেই তার প্রীতি ছিল, ভালোবাসার জায়গা ছিল ছোট ছেলেদের সঙ্গে গল্প করা, বন্ধুদের সঙ্গে গল্প করা। আর ছোট ছেলেদের সঙ্গে এই জন্য, কারণ জেনারেশন গ্যাপটা উনি রাখতে চাইতেন না। উনি সবসময় একটু কৈশোর কালটাকে ধরে রাখার চেষ্টা করতেন। যাই হোক, তো ওই ছেলেটির সঙ্গে তার কথা হয়, আমাদের প্রায় আত্মীয়র মতোই, নিকট আত্মীয়ের মতোই বলতে পারেন। এবং সেই ছেলেটি হঠাৎ করে বাবাকে একটা চ্যালেঞ্জ থ্রো করে যে, কাকু তুমি একটা ফেলুদা লিখতে পারবে? তুমি তো অনেক পড়াশোনা করেছো, বই নিয়ে তোমার অনেক জ্ঞান, তুমি একটা মানে নতুন ফেলুদা, আনকোড়া ফেলুদা লিখতে পারবে? তো বাবা বলছে, হট করে তাকে প্রতিশ্রুতি দিয়ে ফেলে যে হ্যাঁ, কেন লিখতে পারবো না, আমি লিখে তোকে দেখাবো। এই যে লিখে দেখানো 10-15 পাতার গল্পটা লেখার পর হঠাৎ করে চৈত্র সংক্রান্তি, আমাদের এখানে চৈত্র সংক্রান্তির মেলা টেলা হয়, আমার মনে আছে ছোটবেলায়, তখন আমার ক্লাস 6-7। হঠাৎ শুনলাম ওই দাদা নিখোঁজ প্রায় দিন 15-20, এবং এই নিখোঁজ নিয়ে নানা রকম কাগজে লেখা। তখন তো সংবাদপত্র ছাড়া এত মিডিয়ার কোনো মানে বারবারন্ত ছিল না, সংবাদপত্রতেই সেটা দেখা যেত, রেডিও বা টিভি নিউজে তখন এসব আসেনি। পরে হয়তো একটু আসলেও আসতে পারে, আমার ছেলেবেলায় সেটা মনে নেই। তো খবরের কাগজটা বাড়িতে আসতো, সেটাতেই দেখতাম। তো যাই হোক, পরবর্তীকালে আমি সংক্ষেপেই বলছি, ওই 15-16 দিনের মাথায় জানা গেল ছেলেটি তার বন্ধুর সঙ্গে অত্যন্ত নির্মম ভাবে পান্ডুয়া স্টেশনের সামনে বর্ধমানের রাস্তায় 16C রেলগেটের তাদের বডি পাওয়া গেছিল। এবং পুলিশ কিন্তু বাবা মার সঙ্গে যোগাযোগ করার আগেই বা তারা সেখানে যাওয়ার আগেই এই মৃতদেহ পুড়িয়ে ফেলে। শুধু জামা কাপড় দেখে শনাক্ত হয়, যে রক্ত লাগা জামা কাপড় দেখে শনাক্ত করা যায় যে এই ছেলেই হচ্ছে সেই ছেলে। যাই হোক, এটার পিছনে একটা সাংঘাতিক ঘটনা রয়েছে। পরবর্তীকালে আমাকে আলাদাভাবে প্রশ্ন করলে নিশ্চয়ই আমি বলবো। ব্যারাকপুরে এই ঘটনাটা ভীষণ চাঞ্চল্যকর একটা তথ্য, মানে সংবাদ তৈরি হয়েছিল তখন। বেশ কিছুদিন এর রেস থেকে যায়, এবং বাবার ওই লেখাটা কিন্তু বন্ধ হয়ে যায়। সব থেকে বড় কথা যেটা মানে একটা রহস্য, আরো রহস্য হচ্ছে ছেলেটির মৃত্যুর পর কিন্তু প্ল্যানচেট হয়েছিল, এবং প্ল্যানচেটে বাবা উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মুহূর্তে যেহেতু তিনিও নেই, আমার পিসিমাও দেহ রেখেছেন, তিনিও ছিলেন, যেহেতু আমি বললামই যে তারা খুব নিকট আমাদের সঙ্গে। কিন্তু প্ল্যানচেট এই বইটার ব্যাপারে, এই লেখাটার ব্যাপারে ওই দাদার কি বক্তব্য, হ্যাঁ বা নাতে কিছু একটা লিখেছিলেন, সেটা আমার মনে নেই। মানে মিডিয়ামের মাধ্যমে তো লেখাটা হয়, তো যাই হোক, সেটা একটা হয়েছিল। সুতরাং এই 10-15 পাতার লেখা কিন্তু স্তব্ধ হলো। বাবা মেন্টালি শকড, লেখা আর হলো না, যার জন্য লেখা বন্ধ হয়ে গেল, এবং আলমারিতে সে খাতা চিরতরে মানে শুয়ে পড়লো আর কি, ঘুমিয়ে থাকলো। আমি জানতামও না বাবা ওটা ফেরত নিয়েছে বাড়ি থেকে, কারণ ওর লেখাটা তো ওই দাদার কাছে ছিল। আলমারি পরিষ্কার করতে গিয়ে যখন ওই লেখাটা পেলাম, এবং আমার ছেলে এবং আমার স্ত্রী সঙ্গীতা যখন বারবার করে ওইটা দেখানোর পর তারা আমাকে আবদার করলো যে তুমি ছেলে হিসাবে এই দায়িত্বটা পালন করছো না কেন, এটাকে কমপ্লিট করো। তোমার বাবার তো এটা, বাবার প্রতি তো একটা শ্রদ্ধাঞ্জলিও হতে পারে এটা, তুমি তো লেখালেখি করো, তুমি এটা কমপ্লিট করো। আমার প্রথমে একদমই ইচ্ছা ছিল না, তারপরে মনে হলো ওরা এতবার করে করে বলছে, দেখি না আমার লেখার তেজটা কিরকম, নিজে একবার পরীক্ষা করে দেখি না। তো সেই সূত্রেই কিন্তু এই পাগলামোটা করা।
একটা মানে একটা প্রথমের একটা মানে 40 বছর আগের একটা পাগলামুকে আবার যেন আমি জাগিয়ে তুললাম, এছাড়া কিন্তু আর কোনো কারণ ছিল না। কিন্তু এই লেখাটা যখন শেষ করি তখন আমার ভিতরে একটা অনুভূতি হয় যে লেখাটা কিন্তু একটা বেশ চমক সৃষ্টি করেছে। মানে আমি কিভাবে এগিয়ে গেছি আমি নিজেও জানি না। আমাকে যেন কে কথা দিচ্ছে আর আমার কলম চলছে বা কম্পিউটারে আমি ল্যাপটপে বসে বসে টাইপ করে যাচ্ছি। আমি জানি না আমি কিভাবে কি শেষ করলাম, এটা একটা ঘোরের মধ্যে হয়েছে। আপনারা বন্ধুরা এটা যদি সংগ্রহ করেন, আমি কোনো রকম পাবলিসিটি করিনি, কারণ এই লেখাটা সম্পূর্ণ মূল্যহীন, এটাতে কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। সমস্ত কপি আমার কাছেই শুধু রয়েছে, কোনো দোকানে পাওয়া যাবে না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ এই লেখাটা এতটাই সেন্সিটিভ, আমি এটা বিক্রি করে ব্যবসা করতে চাই না, আমি জীবনে করব না। আর এই চরিত্রের ওপর লেখা আমি জীবনে লিখবো না, আমি অঙ্গীকারবদ্ধ। আজকে বলে নয়, আমাকে যারা চেনে পরিচিত। আরেকটা কথা বলি, আনন্দবাবু কিন্তু ওই বইয়ের দাম ধরেছিলেন এবং প্রুফে সেটা দিয়েও ছিলেন আমাকে। আমি বলেছি না, এখানে দাম রাখা যাবে না, এটা শ্রদ্ধাঞ্জলি। এই বই পড়ে যদি লেখার মূল্য দিতে পারে মানুষ উপলব্ধি করে, তবেই এটার দাম, ঠিক আছে? যার জন্য আমি না এটা কোনো দোকানে রাখার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলে না, আমি তারপরে বলছি। হ্যাঁ, কোনো দোকানেও পাওয়া যাবে না, এটার কোনো দামও নেই। কেবলমাত্র এই সেন্টিমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে বইটা পড়বার ইচ্ছা যাদের থাকবে তাদেরই হাতে আমি দেব। এবং বইটা শুধুমাত্র নিয়ে রেখে দেওয়া নয়, হ্যাঁ, মানে আমাকে খুশি করা হলো, বইটা নিলাম, রেখে দিলাম সাজিয়ে, ইন্দ্রনীল বাবুকে একটু খুশি করলাম যে তার বাবার প্রতি শ্রদ্ধাটা আমরাও ভাগ করে নিলাম, সেটা নয়। আপনারা পড়বেন, 1-2 পাতা করে করে হলেও পড়ুন, পড়ে দেখুন যে সেই সময় দাঁড়িয়ে আমার বাবা কি ধরনের চিন্তা শক্তি মাথায় এনেছিলেন, আনকোড়া চিন্তা শক্তি, যেটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু অনেকেই চিন্তাই করতে পারে না যে এরকম ভাবে একজন মহান মানুষের লেখা, যেটা অলরেডি মানুষ পড়ে পড়ে একেবারে মানে হদ্দ হয়ে গেছেন, সেই লেখাটাকে নিয়ে বা সেই চরিত্রগুলোকে নিয়ে আবার লিখবো, এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা জায়গা। আর সেই চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করেছি। মানে কিভাবে যে করেছি, আমি ওই যে বললাম যে একটা অদৃশ্য মানে হাত, যদি আশীর্বাদের হাত মাথার উপর না থাকে, এটা সম্ভব না, এইটুকুন বলতে পারি। তোমার মতো লোকজন এখন খুব বিরল। প্রথম কথা হচ্ছে যে আজকালকার সময় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা বিনোদন মাধ্যমে যে ধরনের কাজ হচ্ছে এখন, সেটা সিনেমা হতে পারে, থিয়েটার হতে পারে। থিয়েটার তো এখন অনেকটা মানে অবসোলেটেড কাইন্ড অফ থিং হয়ে গেছে মানুষের কাছে। অবশ্য দেখা যায় সেখান থেকেই একটা গ্রুপ অফ পিপল সেই প্রমোশনটা পায় বা সেই এক্সপোজারটা পায় খুব ভালোভাবে। কিন্তু যেটা হয় যে এখন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, মানে যারা নিজেদের সোলো কম্পোজিশন করে, তুমি যেরকম নিজের লেখা, নিজের সৃষ্টি, তারা প্রতিনিয়ত যারা পাবলিশ করতে থাকে, রিলিজ করতে থাকে, তারা এখন যে সময়টা এসছে, এখন সবাইকে নিজেদের জিনিস নিজেকেই প্রমোট করতে হয়। তো সেদিক থেকে দাঁড়িয়ে তুমি প্রচন্ড একটা মানে রেয়ার স্পিসিস বলতে পারি আমি, যে উইদাউট এনি প্রমোশন, সেরকম কোনো মানে একটা বিশাল কিছু এক্সপোজার না দিয়ে সেটাকে খুব মানে তোয়াজ করে নিজের সন্তানের মতো, এবং খুব নিভৃতে, খুব যারা তোমার খুব ইন্টিমেট স্পেসে বিলং করে তাদের সঙ্গেই তুমি এই জিনিসটাকে শেয়ার করছো। এবং এখানে বলে রাখা ভালো যে এই বইটি সত্যি এক্সক্লুসিভলি রিজার্ভ, যারা সত্যি রাইটারের খুব ক্লোজ, এবং যারা সত্যি এটা ইচ্ছা আছে পড়ার, এবং তারা প্রতিনিয়ত সেই চর্চায় রেখেছেন নিজেদেরকে, বই পড়ার চর্চায়। বই পড়ার চর্চায় এ কারণেই বলছি, শুধু বই বলতে ফিজিক্যাল ফরম্যাটে বই, আমি ই বুকটাকে বলছি না। মানে এখন তো পিডিএফ এবং ই বুকের সময়, কারণ এখন ডিজিটাল সাইটস এবং ডিজিটাল মিডিয়াম হয়ে যাওয়ার পর, ইন্টারনেট চলে আসার পর, এখন ওই
ফিজিক্যাল ফরম্যাটে বই পড়াটা একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি নিজের ক্ষেত্রেই বলতে পারি, আমি আমারই অনেকটা এখন বন্ধ হয়ে গেছে, তো বাকিদেরও আমার মতো নিশ্চয়ই হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা এখনো ফিজিক্যাল ফরম্যাটে বই পড়েন, এবং এটার যে বড় সুবিধা, এবং তুমি বাবা অ্যাজ আ রাইটার, আমি বলতে পারি যে এই যে ফিজিক্যাল ফরম্যাটে তুমি বার করলে, এবং বই একমাত্র মাধ্যম এখনো পর্যন্ত যেটাকে ফিজিক্যাল ফরম্যাটেই একমাত্র এখন রিলিজ করা পসিবল। কারণ এখন দেখা যাচ্ছে যে মিউজিকের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে ফিজিক্যাল ফরম্যাট বলতে সিডি বা গ্রামাফোন, সেগুলো এখন পুরোটাই অবসোলেটেড। এখন প্লেয়ার পর্যন্ত নেই মানুষের কাছে চালানোর জন্য। সো মিনিমাল কস্টে সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে সেটাকে শুনতে হবে। কিন্তু বইয়ের একমাত্র সেটা, মানে আমি কিন্ডল বা অ্যামাজন বুকের এটাকে ছেড়েই বলছি, অ্যামাজন পাবলিশিং সেটাকে ছেড়ে বলছি, যে যেটা ফিজিক্যাল ফরম্যাটে বই বের করা, এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সেখানে আপনাকে পড়তে হলে আপনাকে ওই টাইমটুকুন আপনাকে ডেডিকেটেডলি দিতে হবে। ওই একটা ফোনের মধ্যে আপনি যদি পড়েন, আপনার সেই ফোনে পড়তে পড়তে বা ট্যাবলেটে পড়তে পড়তে আপনার ফোন এলো, আপনি আবার ফোনটা রিসিভ করলেন, এই রিসিভ করাতে আপনার কিছু একটা ব্যাক অফ দ্য মাইন্ড, কিছু একটা কাজের চাপ এলো, সেই প্রেসারে আপনি কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে গেলেন সে বইটা পড়ার থেকে। সো তাতে করে কি হচ্ছে যে ফোকাসটা থাকছে না। এটা একটা খুব প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি হচ্ছে সবার জন্য এটা, যার ফলে কি হচ্ছে যে এই কৃষ্টিটা, এটার ফসলটা, এটার চাষটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার ফলে পেশেন্স লেভেলটা একদমই কমে এসছে মানুষের। তা এইখানে আমি একটা কথা বলবো, যেটা আমার খুব প্রশ্ন, তুমি দুটো আমার প্রশ্ন তুমি এর আগে ক্লাব করে উত্তরটা দিয়ে দিয়েছো। সেটা হচ্ছে যে এটা এই বইটা লেখার পেছনে কি মানে বাই কম্পালশন কিছু একটা তোমাকে ট্রিগার করেছে যে এই বইটা লেখার জন্য, নাকি এমনি এমনি লিখেছো? তো তুমি সেটার উত্তরটা দিলে যে একটা মানে রিয়েল স্টোরি রয়েছে, এটার ব্যাকড্রপটা তুমি বললে খানিকটা, কিন্তু পুরোপুরি আমি যেটা জানি সেটা এখানে পুরোটা তুমি বললে না। সেটা আমার মনে হয় যারা এরপরে এটা নিয়ে যোগাযোগ করবেন রাইটারের সঙ্গে, তারা আরো ডিটেইলে সেই জিনিসটা জানতে পারবেন। আর এটার এই আহ, ক্ষেত্রে আমি আর একটা কথা যেটা অ্যাড করব, সেটা হচ্ছে যে এটার কভার আর্টটা আমার বানানো, যেহেতু এটা রাইটার, মানে আমার বাবা যেহেতু এটা আমাকে এই ব্রিফটা দিয়েছিল, এবং আমার ওপর সেই ভরসাটা রেখেছিল যে এটা আমি বানাতে পারি। সো ইটস গ্রেট। এবং আমার কাছে এটার একটা পার্ট হয়ে থাকা, এবং প্রত্যেকটা কাজের সঙ্গে এটা যুক্ত হয়ে থাকাটা আমার কাছে এটা খুবই আহ, মানে এটা খুব প্রিভিলেজ লাগে আমাকে। সেটা তো বটেই। এবং এইখানে আমি একটা কথা বলতে চাই যে এই কভার আর্টটা ব্ল্যাক এন্ড হোয়াইটে কেন, মানে একটা তার মধ্যে একটা খুব টিন্ট রয়েছে, একটা পুরোনো দিনের টিন্ট, এবং সেখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট মিক্সচার, মানে সেখানে কোনো কালারফুল কোনো মানে আরজিবি কোনো ভূমিকা নেই, সেখানে পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইট। আর আরেকটা জিনিস সেটাই অ্যাড করব, সেটা হচ্ছে বইটাতে কোনো ইলাস্ট্রেশন অ্যাজ সাচ নেই। সো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, যদি একটু তুমি বলো। প্রথমেই বলি, স্বপ্নিল এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে শোনালো, তার থেকে একটা স্পিরিট বা এসেন্স নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী প্রজন্ম যাদের কথা আমি বলছিলাম একটু আগেই, সব থেকে বড় প্রতিনিধি আমার বাড়িতেই সেই পরবর্তী প্রজন্মের একজন প্রতিনিধি কিন্তু স্বপ্নিল। ও কতগুলো খুব গুরুত্বপূর্ণ ডিপ থিঙ্কিং এর কথা বলে, এবং তখন মনে হয় যে আর কেউ না হোক, একজনের হাতে যদি আমি আমার এই সম্পদ দিয়ে যেতে পারি, তাহলে ওর দায়িত্ব থাকবে এই হেরিটেজ অ্যান্ড কালচারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ এটাই তো একমাত্র মানে বেঁচে থাকার উদ্দেশ্য। একটা ছোট্ট ঘাস থেকে আরম্ভ করে মহিরু বটবৃক্ষ পর্যন্ত বেঁচে থাকা এবং নিজের প্রজন্মকে আনা, এবং তাকেও পরবর্তীকালের জন্য প্রকৃতিতে বেঁচে পড়তে থাকার যে প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যায়, সেটা মানুষের মধ্যেও রয়েছে। যাই হোক, এটা এই ব্যাপারে
ওর প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ যে ও এটা বুঝতে পেরেছে, এবং আশা করি আমার এই চিন্তাধারাটা আস্তে আস্তে আরো ছোটদের মধ্যে ও নিয়ে যেতে পারবে। আর বড়রা তো আছেনই, বড়রা তো আমাকে দেখছেনই। যাই হোক, তুমি যে প্রশ্নটা করেছিলে যে আরেকবার বলো প্রশ্নটা কি বললে, যে বইটার কথা, যে আমার ইলাস্ট্রেশনের জায়গাটা কেন নেই, বা আর আরেকটা হচ্ছে যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে কেন, অনেকগুলো কমেন্টস এসেছে, আমি এই কমেন্টসটা তুমি ছোট করে যদি পারো একটু বলো, আমি কমেন্টস গুলো তাহলে পড়বো। আর আমার তো জীবনের প্রথম মানে কি বলবো, সমস্ত কিছুর সেটা মানে শুরু, যেটা মানে জ্ঞানের শুরু যেটা, সেটা তো আমার বাবা। তো বাবা একটা কথা বলেছিলেন ছোটবেলায়, যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বলতেন যে স্বপ্ন কেবলমাত্র সাদা কালোতে হয়, স্বপ্নের কোনো রং থাকে না, স্বপ্নের ঘটনাটাই বড়। হ্যাঁ, এটা তার রিয়েলাইজেশন অবশ্যই। তিনি একমাত্র এই কথা বলেছেন বলে সকলেই সাদা কালো স্বপ্ন দেখেছেন, কেউ রঙিন দেখেননি এটা বলবো না, কনক্লুশন টানার মতো ক্ষমতা আমার নেই। তো যে রেফারেন্সটা আমি পেয়েছিলাম, যে তার মতে স্বপ্ন সাদা কালোতে। তো আমার এই বই লেখার পেছনে তো একটা স্বপ্ন ছিল, মানে স্বপ্নটা হচ্ছে এই, যে একই সঙ্গে দুজনকে শ্রদ্ধাঞ্জলি, একদিকে শ্রদ্ধেয় মানিক বাবু সত্যজিৎ রায়, আরেকদিকে আমার বাবা। 1979-এ একটা দিন সত্যজিৎ বাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, এবং প্রথম কথাতেই সত্যজিৎ বাবু ওনাকে বলেছিলেন যে আপনি কি অভিনয় করতে চান? তো বাবা বলছেন না, আমি কিছু ফটোগ্রাফি সম্পর্কে আপনার সঙ্গে আলোচনা করব। তো উনি নির্দিষ্ট দিন সেই কথাগুলো বলেছিলেন, এবং কি কি প্রশ্ন নিয়ে কথা হয়েছিল সে কথাগুলো রয়েছে, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ঠিক এই যে বর্ণলিপি খাতাটা দেখতে পাচ্ছেন, যার উল্লেখ আমি করেছি এই প্রাককথনে এবং আমার লেখাতে, এই খাতাতেই কিন্তু, এই খাতার পাতার মধ্যেই কিন্তু রয়েছে সেই বাবার লেখাগুলো। হ্যাঁ, এই বর্ণলিপি খাতা তখন পাওয়া যেত, ছোট্ট খাতা, এবং বাবা লুকিয়ে এই খাতার মধ্যে সমস্ত কিছু, এরকম বহু খাতা এবং ডায়েরির মধ্যে বাবা লিখে রাখতেন। যাই হোক, তো এই তো গেল প্রাথমিক কথাটা। এবং দ্বিতীয় যেটা, বাবা বলতেন যে রং ভীষণ মানুষকে ডিস্ট্র্যাক্ট করে, ঠিক আছে? সাদা কালোর মধ্যে যদি তুমি ফুটাতে পারো কোনো ফটোকে, তাহলে জানবে তুমি আসল ফটোগ্রাফার। পৃথিবীর তাবৎ তাবৎ ফটোগ্রাফার একটা সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কি যে খেলা দেখিয়ে গেছেন, এবং সেই খেলা কিন্তু আমাদের বহু চলচ্চিত্রে রয়েছে। তৃতীয় পয়েন্ট হিসাবে আমি বলতে পারি যে অতীতের ঘটনা নিয়ে লেখা, তাই এটা সাদা কালো, কারণ আমরা বলি যে নেগেটিভ, অতীত মানেই নেগেটিভ। হ্যাঁ, আর একটা কারণ যেটা আমি বলবো, যে ওই যে রহস্যের ঘটনার মধ্যে কিছু পাপ থাকে, কিছু অন্ধকার থাকে, আর কিছু আলো থাকে, আলো অর্থাৎ সমাধানের আলো, রহস্য উন্মোচনের আলো। তো এই যে সাদা কালো, এই সবকটা কনসেপ্টকে এক করে মনে হয়েছে যে এটা সাদা কালোই থাক না, ঠিক আছে? মানুষ তো রং দেখতে দেখতে এত রং চারপাশে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, একটু সাদা কালোই থাক না। একদম একদম একদম। এইখানে অনেকগুলো তো কমেন্টস এসছে, আমি না অনেকগুলো কমেন্টস হয়তো এর আগে অনেকে করেছেন, আমি যেহেতু কোয়েশ্চেন গুলো করছিলাম এবং শুনছিলাম তোমার কথাগুলো, তাই জন্য সেগুলো করতে পারিনি। হ্যাঁ, মানে অনেকেই দেখছেন, মালা মুখোপাধ্যায় দেখছেন, খুব ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা লিখেছেন উনি। নমস্কার মালা, ধন্যবাদ। শঙ্কর, তোমাকে আমি খুব কিছু বলার নেই, খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন করেছে, আমার খুব ভালো লেগেছে কোয়েশ্চেনটা। আমি একটু মানে লাইন বাই লাইন পড়ছি। এর আগে যদি কোনো কোয়েশ্চেন হয়ে থাকে, আমি যদি মিস করি একটু মাফ করবেন, আর একবার একটু লিখে দেবেন, তাহলে আমি আরেকবার সেটা মানে পড়ার সুযোগটা পাবো। তো যেটা লিখেছি যে স্যার, এই ফেলুদার প্রেক্ষাপট তো 80s এ, অ্যাকর্ডিং টু ইউ, তুমি যা বললে এতক্ষণ, বাট আপনি তো এখন এটা লিখছেন জেন আলফার যুগে।
একদম জেন আলফা। সো এর কোনো এফেক্ট কি পড়েছে এই ফেলুদার উপরে? কারণ আপনি তো সারাক্ষণ ঘিরে রয়েছেন ডিজিটাল মিডিয়াম নিয়ে, এআই এর ঘেরাটোপে অবভিয়াসলি। তো সেখানে অবচেতন মনেও লেখায় কি সেই প্রভাব পড়ছিল চরিত্র এবং পটভূমির বেসিক ডেসক্রিপশন ড্র করার টাইমে? এটা যদি তুমি একটু ছোট করে বলো। খুব সুন্দর প্রশ্ন করেছো শঙ্কর। আসলে কি, এইটাই যে একটু আগে বলছিলাম না, যে মননে যদি থাকে কারুর চিন্তাধারাটা, মানে কেউ যদি কারো চিন্তাধারা বহন করে নিয়ে যায়, তাহলেই বোধহয় এ ধরনের প্রশ্ন উঠে আসে। এবং শঙ্কর যে আমার সঙ্গে শুধু কথাই বলে তা না, আমার কথাগুলোকেও কিভাবে যাপন করে সেটা বুঝতে পারি এই প্রশ্নগুলোর থেকে। তো যাই হোক, যেটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর মানে বিশাল বড়, বুঝলে তো। আসলে কি, আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা বলি, তাহলে তোমরা মানে আপনারা বুঝতে পারবেন এবং আমার ছোট যারা আছে তারাও বুঝতে পারবে। আমি প্রায় পড়ানোর সময় বলে থাকি, যেহেতু আমি শিক্ষকতা করি, আমার 2 বছর 3 মাস থেকে, এটা অনেকেরই হয়, আমার একার বলে নয়, 2 বছর 3 মাস থেকে বিভিন্ন ঘটনা কিন্তু আমার স্মরণে রয়েছে। ঠিক আছে? তো আমাকে না অতীতটা খুঁড়ে খুঁড়ে বার করতে হয় না, অতীতের মধ্যে আমি ভাসতে পারি। ঠিক আছে? মানে এটা এটা কিন্তু একটা ন্যাচারাল, মানে কি বলবো, প্রতিভা বলবো না, একটা গুণ বলতে পারি, যে যেটা নিয়ে আমি জন্মেছি, আমি এটা নিয়েই থাকবো। এতটা বয়স হয়ে গেল, এখনো যখন সেগুলো সব খানিকটা খানিকটা মনে আছে, আর ভুলবো না, কারণ সেগুলো তো কাল্টিভেট হচ্ছে, চর্চা চলছে সেগুলোকে নিয়ে। এবং আমি যে পরবর্তী যে বইটা আমার অলরেডি রেডি হয়ে আছে, আনন্দদা সেদিনও বলছিলেন যে ইন্দ্রনীল, তোমার যেটা প্রুফ হয়ে বসে আছে সেটা দাও, ছাপিয়ে দিই, সামনে বইমেলা আসছে, ওটাকে রেখে দিয়েছো কেন? তো সেই বইয়ের গল্পগুলো, সেটা একটা মানে অনেকগুলো গল্পের, ছোট ছোট গল্পের সংকলন। তো তাতেও কিন্তু আমি বিভিন্ন অভিজ্ঞতা, আমার পুরনো অভিজ্ঞতাকে সঞ্চয় যেগুলো করে রেখেছি, তারই কিছু কিছু প্রতিফলন আপনারা দেখতে পাবেন। যাই হোক, সেটা পরে আসছি। তো আমার 80-র দশকে চলে যেতে কোনো অসুবিধা হয়নি, কারণ ওই সময়গুলোতে বাবা যেভাবে আমাকে হাতে ধরে ধরে যে জায়গাগুলোকে দেখিয়েছিলেন, পর্যবেক্ষণ করিয়েছিলেন, সেগুলোকে আমি না একেবারে মানে সেই পুঁথিতে যেরকম মানুষ লিখে রাখে, মানে খুব সযত্নে আমার মনের পুঁথিতে সেগুলো লেখা রয়েছে। আর কোনো এআই, কোনো হাইটেক চিন্তা ভাবনা, যখন আমি 80-র দশকে চলে যাই, তারা গিয়ে সেটাকে প্রভাবিত করতে পারে না, এবং আমি সেগুলো আসতেই দিই না। আমার লেখা পড়লে, বা যারা পড়েছেন অলরেডি, কেউ কেউ পড়েও ফেলেছেন, দেখতে পাবেন যে সেখানে কোনো আধুনিকতার ছোঁয়াটা পর্যন্ত নেই। আমার এই কারণে এই লেখাটা, যে এখনকার দিনের মানুষদের কাছে এই পুরনো সময়টা কিরকম ছিল, তখনকার সিচুয়েশন, তখনকার যন্ত্রপাতি, তখনকার যানবাহন, সমস্ত কিছু বর্ণনা সেখানে রয়েছে ছোট করে। কারণ ওটা তো কোনো বর্ণনাত্মক বিষয় নয়, ওখানে গল্পটার এসেন্সটাকে নষ্ট হতে দেওয়া চলবে না, তার মধ্যেও আমি কিন্তু রাখার চেষ্টা করেছি, এবং খুব সযত্নে অল্প করে ক্রিস্প করে জিনিসগুলোকে বলবার চেষ্টা করেছি। সেখানে কিন্তু আধুনিকতা এসে আমাকে কোনো মতেই আমার পদস্খলন করতে পারেনি, আমাকে ডিস্ট্রাক্ট করতে পারেনি, এটুকুন বলতে পারি। আধুনিকতা আমাকে, আমি যখন আধুনিক লিখবো তখন সেখানে আধুনিকই থাকবে, সেখানে পুরনো থাকবে না। আবার যখন পুরনো লিখবো তখন সেখানে কোনো মতেই আধুনিকতা ঢুকতে পারবে না, এটুকুনি বলতে পারি সম্পর্কে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আমার মনে হয় কাকা এই উত্তরটা পেলে, এই উত্তরটা মানে খুবই চ্যালেঞ্জিং উত্তর মানে তোমার কাছে। আর এটা আরেকটা আমি বলতে আরেকটা পারি কথা, যে রাইট, হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার আরেকটা ক্যারিয়ার। কথা বলি, যেটা আমি আজকে বলবো ভেবেছিলাম, যে এই বইটা লিখতে না আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট কিসের জন্য জানো? কষ্ট পুরনো কথাকে মনে করার জন্য না, পুরনো জায়গাগুলোকে বারবার যখন মনে এসছে, সেই জায়গায় আর যেতে পারবো না, সেই জায়গায় আর কোনোদিন যাওয়া সম্ভব হবে না, সেই মানুষগুলোকে আর দেখতে পারবো না,
এইটা ভেবে তোমাদের আপনাদের এটা বলি, বারবার তুমি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, কারণ ওই ছাত্রদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে থেকে তুমিটা খুব সহজে আসে, আপনিটা আসতে চায় না। আর এখানে প্রচুর আমি জানি নতুন মুখ রয়েছেন আজকে, বা থাকতেই পারে, এটা আমার সম্ভাবনা মনে হচ্ছে। তাদেরকে হট করে তুমি বলাটা তারা হয়তো মেনে নেবেন না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই বই লিখতে গিয়ে না ভীষণ কষ্টের মধ্যে পড়েছিলাম। কিরকম, আমি একটা উদাহরণ দিই তাহলে বলি। আমি 1990-এর পুজোতে নবমীর দিন বন্ধুদের সঙ্গে প্রথম কলেজ এক্সকারশনে যাই, জুলজি এক্সকারশন। সেটা ছিল দার্জিলিং এ। তো একটা অদ্ভুত ঘটনা হয়েছিল যে সেই কোন কলেজ? এটা হচ্ছে আমাদের বিবেকানন্দ সেন্টারি কলেজ, ভিসি কলেজ, রহড়া, খড়দা। ঠিক আছে। তো প্রথমত প্রথম আমি মা বাবা ছাড়া বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলাম, সেটা খুব আনন্দের একটা বিষয় ছিল। কিন্তু হঠাৎ করে আমার একটা মনে হলো যে যে হোটেলটায় আমরা ছিলাম একটু খুঁজে বার করার চেষ্টা করি, এটা সুযোগ এসছে। কিন্তু অদ্ভুত বিস্ময়কর ব্যাপার, আমি ওই কাছাকাছি গিয়ে যখন পৌঁছেছি, বন্ধুদের মধ্যে তো সে ব্যাপারটা নেই। তারা আমাকে বলছে চল চল চল, কি দেখছিস এদিক ওদিক, এরকম মানে কোনো উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিস, আমাদের যেতে হবে, ওখানে স্যাররা অপেক্ষা করছে, তারা রাগারাগি করবে। আমাকে যখন ওরা প্রায় টেনে নিয়ে যাচ্ছে, আমিও ওদের মুখের ওপর কিছু বলতে পারছি না, কারণ আমি হোটেলটা খুঁজে পাচ্ছি না, আমার এত পরিবর্তন হয়ে গেছে। কারণ সেই তার আগে আমার যাওয়াটা হয়েছিল 80 সালে, আর এবার যাচ্ছি 90 সালে, 10টা বছর মাঝখানে চলে গেছে। আমার না ভীষণ একটা দুঃখ বোধ, আমি খুঁজে পেলাম না। এর পরেও কিন্তু অনেকগুলো বছর চলে গেছে, বুঝতেই পারছেন। আচ্ছা, 2025-এ দাঁড়িয়ে আছি। 2022-এ যখন এই বইটা লেখার কথা ভাবলাম, বা আমাকে বলা হলো, আমার স্ত্রী এবং পুত্র দুজনে মিলে আমাকে চেপে ধরলো যে তুমি এটা শেষ করছো না কেন, তখন না এই বইটার অনুষঙ্গে যে হোটেলটা ছিল, সেই হোটেলটাকে আমি খুঁজতে থাকলাম গুগলের মাধ্যমে। আপনারা ভাবতে পারবেন না, হোটেলটার নাম বদলে গেছে, প্রপার্টি অন্য লোকের হাতে চলে গেছে, কিন্তু হোটেলটাকে কিন্তু আমি খুঁজে পেলাম। এবং 2025 এই বছরের জানুয়ারিতে আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে নিয়ে গিয়ে সেই অন্য নামে দাঁড়িয়ে থাকা হোটেলটাকে আবার দেখালাম। তারা সব সেই জায়গায় রয়েছে, কিন্তু মানুষগুলো নেই। হ্যাঁ, মনে হচ্ছে যখন সামনে দাঁড়িয়েছি, পিছন থেকে যেন বাবা বলছে, খুঁজে পেলি তাহলে? মনে পড়েছে প্রথমবার দার্জিলিং এ সেখানে আমার হাত ধরে ঠোকা। এটা ভীষণ অনুভূতির জায়গা, আপনারা যারা এই অনুভূতিটা দিয়ে গেছেন তারা এটা ধরতে পারবেন। দ্বিতীয়ত, রাস্তার নাম বদলে গেছে। যে নামে গল্পর নাম হিলকার্ট, সেই হিলকার্টের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় লোকরা এবং ব্যবসা সংক্রান্ত কাজে ওখানকার যে ব্যাপারগুলো হয়, লরি যাওয়া বা নানা রকম ট্রান্সপোর্টের গাড়ি ছাড়া হিলকার্ট রোডে এখন মানুষ ওপরে ওঠে না। তারা যায় রোহিণী দিয়ে, নতুন রাস্তা দিয়ে, খুব তাড়াতাড়িতে তারা পৌঁছে যায়। কিন্তু হিলকার্টের রোমাঞ্চ, হিলকার্টের অল্টিটিউড মানে যখন গেইন করছে, তার ভিতরে যে পরিবর্তন, তার যে সলিটারি ব্যাপারটা, সেটা কিছুতেই আপনারা কোনো রাস্তায় পাবেন না। এটা আমি হরফ করে বলে দিতে পারি। আপনারা যারা দেখছেন আজকে লাইভ, তারা সকলে যখনই একবারের জন্য হলেও দার্জিলিং যাবেন, একবারটি বেশি পয়সা দিয়েও গাড়িকে বলুন হিলকার্ট দিয়ে নিয়ে যেতে। ওই রাস্তা দিয়ে গেলে না আর কোনো রাস্তা দিয়ে দার্জিলিং এ যেতে ইচ্ছা করবে না। আর আমার সৌভাগ্য হয়েছে এবছর আবার আমি ফুল লেন্থ টয় ট্রেনে ছেলেকে, আমার ওয়াইফকে নিয়ে উঠেছি। একেবারে নিউ জলপাইগুড়ি থেকে পুরো দার্জিলিং পর্যন্ত 7.5-8 ঘন্টার জার্নি, যেটা আমি ছোটবেলায় করেছিলাম, যাওয়া আসা দুটোই। তখন সেটা স্টিম ইঞ্জিন ছিল, এখন এটা ডিজেল। স্টিম ইঞ্জিনের সেই কু ঝিকঝিক আওয়াজ তো আর পাবো না, যে আওয়াজের মাদকতা আমাকে এখনো তাড়া করে বেড়ায়। আর পরিবেশটাও বদলে গেছে,
শেষের কথা, পরিবেশটা ভীষণভাবে বদলে গেছে। কিন্তু আমাকে মনে করে করে ওই বললাম স্মৃতি খুঁড়তে হয় না, আমার স্মৃতি ভাসে চোখের সামনে, যার জন্য আমি একবার যেখানে যাই এমন ভাবে দেখি যেন মনে হয় পয়সা আসল, ঠিক আছে, এটা একটা কথা আছে। তো ওইটা আমার ভিতরে মনে হয় যে এসছি যখন একেবারে খুঁড়ে নিয়ে যাই জায়গাটাকে, কারণ এরপরে তো জায়গাটায় আমি থাকবো না, কিন্তু আমার ভেতরে জায়গাটা থাকবে। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করবো। তুমি যখন বলছিলে হোটেলের ইন্ট্রোস্পেকশনটার কথা, মানে আমার আমি মনে করি আমার খুব ইমোশনালি, আমি খুব মানে ইমোশনালি চ্যালেঞ্জড, হ্যাঁ। মানে খুব মজা করে বললাম, ইমোশন আমার খুব কম আমি মনে করি। বাট তুমি যখন বলছিলে আমি জানি না অনেকেই এটা রিলেট করতে পারছে না, আমারও রীতিমতো গুজবাম্পস আসছিল, মানে অনেকেই হয়তো ইমোশনাল হয়ে যাবেন, আমি হয়ে গেছিলাম। নেহাত মিউট ছিল বলে মানে কোনো জিনিসই আর বেরোলো না, আমার মনের ভাবটা আর বেরোলো না। বাট স্টিল আমি বলবো যে এটার মধ্যে যে ইমোশনটা রয়েছে, এটা যারা রিয়েলাইজ করতে পারবেন বা করেছেন, তারাই এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে আমি হয়তো এভাবে রিয়েলাইজ করিনি। আচ্ছা, তোমার কতবার দার্জিলিং যাওয়া হলো আমাদের সাথে এবং এর আগে? মোটামুটি 15-16 বার হয়ে গেছে। আর দাদানের কতবার হয়েছিল? দাদানের মোটামুটি দাদার মানে কত থেকে শুরু করেছে? বার 3-4। বাবা শুরু হয়েছে 1954 এনসিসি ক্যাম্প, ও এবং মাই গড! সেই সময় গোটা একটা টয় ট্রেনে 4টে স্কুল, সবকটাই রাষ্ট্র বিদ্যালয়, গভর্নমেন্ট স্কুল, কলকাতা এবং ব্যারাকপুর মিলে তারা একসঙ্গে গেছিলেন। এবং তখন কিন্তু ফারাক্কা ব্রিজ হয়নি, ওই স্টিমারে করে নদীটা পার হয়ে ওপারে গিয়ে আবার ট্রেনে উঠতে হতো, অর্থাৎ দার্জিলিং মেলের একটা ব্রেক জার্নি হতো। যাই হোক, এবং এই টয় ট্রেনে করে গিয়ে তারা এখন যেটা নাইটিঙ্গেল গার্ডেন হয়েছে নাম, তখন ছিল শ্রাবারি গার্ডেন। তো এটা এখন গভর্নর বা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। যাই হোক, ওই এলাকাটাই তাই পুরোটাই গভর্নমেন্টের আন্ডারে, এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখার মতো জায়গাটা। তো সেখানে তারা থাকতেন, এবং সেখানে থাকতেই জওহরলাল নেহরু এসেছিলেন, এবং জওহরলাল নেহরুর সামনে দিয়ে মার্চ পাস্ট করতে হয়েছিল, এবং ওই নেহেরু রোড নামটাও হয়েছে ওই কারণেই, তিনি এখানে এসেছিলেন ওই একটা চুক্তির ব্যাপারে, ওই ইন্দো টিবেটিয়ান বা সিকিমিজ কোনো একটা ব্যাপার নিয়ে তখন একটা আলোচনা চলছিল। যাই হোক, সেটা অন্য রাজনৈতিক কথা। আমার মনে হয় যারা, তুমি যে গল্পটা বললে, যারা ট্রাভেলিং নিয়ে একটু মানে উৎসুক, হ্যাঁ, ট্রাভেলিং খুব ভালোবাসে, বিশাখাদি রয়েছে, বিশাখাদি একটু আগে অনেকক্ষণ ধরেই দেখছে বিশাখাদি। তো যারা ট্রাভেলিং ভালোবাসেন, মানে খুব প্যাশনেটলি ট্রাভেলিংটা করেন, তাদের কাছে এইসব গল্পগুলো আমার মনে হয় একটা অন্যরকম ব্যাপার। ভীষণ থ্রিলিং, ভীষণ থ্রিলিং। এবং এগুলো আর কেউ জানবে না, মানে এগুলো এখন কারুর পক্ষে জানার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, নতুন প্রজন্ম, আমার এবং আমার পরবর্তী জেনারেশন কেউই জানবে না। এভাবে যদি জানানো যায় এবং যারা টুকটুক করে জানবে তারা হয়তো ছড়িয়ে দেবে এরপরে। কিন্তু এইগুলো একটা অন্যরকম কথা বলি, একটা হ্যাঁ, জাস্ট একটা ছোট্ট কথা বলছি, যে ওই ট্রাভেলিং এর একটা অভিজ্ঞতা যেটা আর কোনোদিন ভারতবাসী কোনো মানুষ পাবে না, যেটা আমি সেই সময় জন্মেছিলাম বলে এটা আমার সৌভাগ্য, যে কয়লার ইঞ্জিন, বিশেষ করে ক্যানাডিয়ান ইঞ্জিন জাতীয় যেগুলো খুব মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন ছিল তখনকার দিনে, সেই ইঞ্জিনগুলো যখন গাড়ি টেনে নিয়ে যেত, তখন ওই ধোঁয়া দিয়ে না কয়লার গুঁড়ো পিছন দিকে আসতে থাকতো, এবং আমাদের শরীরের বিভিন্ন অংশ, হাত, গলা, কান বা মাথার চুলে সেই গুঁড়োগুলো লেগে যেত। এবং হোটেলে গিয়ে প্রথম কাজ হতো সাবান দিয়ে ভালো করে স্নান করা, না হলে শরীরটা ভীষণ ময়লা হয়ে যেত। কিন্তু ওই যে ধোঁয়ার গন্ধটা, যেটা এখনো আমি কখনো কখনো গ্রামের কোনো জায়গায় চায়ের দোকানে উনুন জ্বললে যেখানে জল বাষ্প হয় তখন বেরোয়, মানে কয়লা পোড়া গন্ধ, সেই গন্ধের মধ্যে যে একটা সাংঘাতিক কি বলে নস্টালজিয়া রয়েছে। আপনারা যারা দেখছেন
আমার মনে হয় তারা রিলেট করতে পারছেন, ও জিনিসটার কোনো দিন পাওয়া যাবে না। ঠিক আছে, অনেক অনেক নেগেটিভিটি রয়েছে। গাড়ি খুব আস্তে চলতো, এখনকার কি কোচ বলে বলো, ওই এখন যেগুলো বেরিয়েছে কি নাম, এলএইচবি কোচ, অনেক সাংঘাতিক। তারা যখন ট্র্যাক দিয়ে যায় না, সেই ঠিটিক 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 আওয়াজটা পর্যন্ত হয় না, তারা একেবারে যেন মাতিয়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, অর্কেস্ট্রেশনটা কারা 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 এটার সঙ্গে এখন রিলেট করতে পারছেন বা গেছেন, তারা একটু কমেন্টসে জানাবেন যে এই অভিজ্ঞতা কাদের কাদের হয়েছে। লাইনে যে একটা অর্কেস্ট্রেশন হতো, যেই অর্কেস্ট্রেশনটা আমি আমার মনে আছে ছোটবেলায় যখন আমার জ্বর হতো, আমার ভীষণ দুপাটির দাঁতটাকে ঘষতে ইচ্ছা করতো। ঠিক আছে, এটা আমার একটা স্বভাব ছিল, আমি জানি না এই স্বভাবটা আর কারোর আছে কিনা, আপনারা কমেন্ট করবেন। ওই দুপাটি দাঁত ঘষার সময় আমি সবসময় ট্রেনের আওয়াজটাকে করতাম, আর অটোমেটিক কি হতো, প্রচন্ড জ্বরেও আমার ঘুমটা চলে আসতো, এবং আস্তে আস্তে আমার চোখে ঘুম এসে যেত, যেন মনে হতো আমি ট্রেনের ওই বাঙ্কে শুয়ে আছি। ঠিক আছে, এইরকম একটা নস্টালজিয়ার কথা আমি আজকে সবার সামনে, আমি মনে হয় এটা আমি কোনোদিন বলিনি, এটা প্রথম আমি বললাম। ভেরি নাইস। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকগুলো কমেন্টস এসছে, তার মধ্যে আমি একটু ছোট ছোট করে পড়ছি। শুভদীপ ব্যানার্জি, আমি চিনি না, তুমি যদি চেনো তুমি একটু। হ্যাঁ, শুভদীপ আঙ্কেল হচ্ছে মানে আমার স্কুলের ফ্রেন্ড, ও চন্দনপুকুরে থাকে, খুব সুন্দর গান গায়, ওর গলায় হেমন্ত মুখার্জির গান, মানে আমার ওয়াইফ ওর ফ্যান হয়ে গেছে, মানে যখনই আসে আমার ফোনে বলছে দাঁড়াও আমি আগে শুনে নি, তোমার বন্ধু ভীষণ সুন্দর গান গায়। ঠিক আছে, তো ও ভীষণ মানে ও একটু লাজুক প্রকৃতি, সবসময় দিতে চায় না, ব্যস্ততার মধ্যেও থাকে, রোগীপত্রের মধ্যেও যখন এই শৈল্পিক ব্যাপারটাকে ও জারি রেখেছে, এই বয়সেও যারা জারি রেখেছে তারা সেটা কোনোদিন আর যাবে না, ওটা একেবারে ওই যখন খাটে উঠবো তখনই যাবে আর কি। তো চলুক, ওটাও চলুক, এবং আমি আশা করব ওর এই সাংগীতিক জায়গাটা যেটা ছোট থেকে ও ধরে রেখেছে, ওর ধরে রাখুক। আমরা সবাই একসঙ্গে চলি এইভাবে, যে যার কাজ নিয়ে, এইটুকুনি বলতে পারি। একদম একদম একদম, শিওর শিওর। এবং এইগুলো ভালো লাগে যখন আমরা সবাই দেখি যে এরকম ছোট্ট ছোট্ট কেউ নিজের প্যাশনটাকে এখনো ফলো করতে পারছে, সেটা খুব আনন্দের বিষয় সত্যি। শর্মিলা প্রামাণিক দাস লিখেছেন, হিলকার্ট রোড দিয়ে যাবার সৌভাগ্য হয়েছে। তো এটা সত্যি খুব, এটা যার হয়েছে সে উপলব্ধি করতে পারে, ওই মানে ঈশ্বর উপলব্ধির মতো, না গেলে এই কথা বোঝানো যায়। হ্যাঁ, এইখানে আমি এটা বলতে চাই যে যারা দার্জিলিং যাবেন, আমি তো লাস্ট টাইম ভিজিট, মানে আমার এটা 4 নম্বর বার মনে হয় ভিজিট, তাই না দার্জিলিং? আমি তোমাদের সঙ্গে 4 নম্বর বার গেলাম, রাইট? তো এইবারে মানে আমার সেটা সৌভাগ্য হয়েছিল যে মানে যেটা তুমি বললে যে ফুল লেন্থ রাইড, জয় রাইড নয়, হ্যাঁ জয় রাইডটা হচ্ছে ওই ঘুমে এসে আবার মানে ছোট্ট করে ওটা একটা মানে ওই কি বলবো, এটা বলে না যে আহ, অল্পের দুধের স্বাদ ঘোলে মেটানো, রাইট? আমার মনে পড়ছিল না। এই তো একদম কারেক্ট কারেক্ট, বলে ফেলেছি। হ্যাঁ, তাই আগে মনে পড়ে গেছে, না মনে পড়লে মুশকিল হচ্ছিল, মনে পড়তে চায় না হঠাৎ, নালে একেন বাবুর মতো হবে আবার, হ্যাঁ ভুলভাল প্রবাদ ইউজ করবো। এনিওয়েজ, তো দুধের স্বাদ ঘোলে মেটানো হয়, বাট এটা আমার একটা মানে ঘোলের স্বাদ জলে মেটানো, এরকম টাইপের ব্যাপার হয়ে যায়, এরকম হয়ে যেত। হ্যাঁ, না বাবা, অন্য কিছু রেফারেন্স চলে আসে কখনো কখনো, আবার মানে এক প্রবাদের সঙ্গে আবার অন্য প্রবাদ চলে আসে। দেখ, ঠিকঠাক কারেক্টলি বলতে পেরেছি, এটাই অনেক। তো এইটা আমার সৌভাগ্য হয়েছে লাস্ট টাইম যে ফুল লেন্থ এটা এনজয় করা, এবং এইটা আমার কাছে মার্ভেলাস। যদি পারেন আপনারা যতদিন রয়েছে, আমি জানি না, আমি মাঝে মাঝে বাবাকে মানে 2 দিন অন্তর অন্তরই বলি যে এইবার মনে হয় বাবা আর মনে হয় থাকবে না, এবার গেল। হ্যাঁ, এবার কতদিন যে ওরা রাখবে এই জিনিসটাকে, এতদিন এখানে ধরে ওয়ার্ল্ড হেরিটেজটা রয়েছে। একটু স্টপ করে আমি বলছি, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি দার্জিলিং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিধ্বস্ত, এবং আমার লেখাটায় কাকতালীয় ভাবে
আপনারা দেখবেন যে প্রথমেই যে শুরুতে অবতারণা হচ্ছে যে দার্জিলিংটা আরেকবার ঘুরে আসি, মনে হয় এ তার সৌন্দর্য হারাবে। এই যে কথাটা আমি বলেছিলাম, এই যে কথাটা আমার মনে হয়েছিল, বাবা কিন্তু এই লেখাটা বাবার লেখাতে রাখেননি, কিন্তু আমার মনে হয়েছিল যে শুরুটা এইভাবে হোক। কারণ প্রকৃতিকে না বড্ড বেশি আমরা প্রকৃতির উপর জুলুম করছি, তাকে ঠিক থাকতে দিচ্ছি না, আমরা পারছিও না। আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, অন্যায় যে করে অন্যায় যে সয় আমরা সহ্য করছি, কিন্তু এর ক্ষতিকারক দিকটা কিন্তু সাংঘাতিক। যে কারণেই হোক, আমি বলছি এখানে বিদেশি মুদ্রা আসতে পারে, আমাদের অনেক ব্যবসা হবে, আমাদের অনেক পয়সা হবে, পয়সাটাই কি সব? প্রকৃতি কি পয়সা চেয়েছে তোমাদের কাছ থেকে? ঠিক আছে, প্রকৃতি তার সৌন্দর্য কি পয়সা দিয়ে বিক্রি করতে চেয়েছে? তো কেন এরকম হচ্ছে আমি জানি না। আর ওখানকার মানুষগুলো যারা জলের অভাবে সারাটা জীবন কাটায়, সারাটা বছর কাটায়, তাদেরকে কোথা থেকে এত জলে ভাসিয়ে দেওয়া হলো, তাদের কি অবস্থা হলো? মানে আমি রিয়েলি ভীষণ মানে তাদের জন্য দুঃখিত, মানে অনুতপ্ত। আর কিছু বলার নেই, আমার ভাষা নেই। যাই হোক, তোমাদের আলোচনা যেটা চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যারা এখনো পর্যন্ত এই সৌভাগ্যটা যাদের হয়নি কোনো কারণে, তারা অবভিয়াস মানে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আহ, আমি আসলে এই মানে এটা এনজয় করতে পেরেছি, তাই জন্য আপনাদের কাছে এটা বলছি। যারা যারা যাননি তারা অবশ্যই একটিবার টেস্টটা করুন। হ্যাঁ, এই স্বাদটা মানে এই চেখে দেখাটা না করলে আমার মনে হয় না জীবনটা একটা একটা পার্ট এরা আনএক্সপ্লোর থেকে যাবে একটা জীবনে। আহ, যে আর এবং সব থেকে বড় কথা যেটা যে এই রাইডটাই ফুল লেন্থ রাইডটা একটা পার্টিকুলার টিম ওয়ার্কের উপর চলে। হ্যাঁ, সেই টিম ওয়ার্কটা যদি প্রপারলি এক্সিকিউটেড না হয়, তাহলে এই ট্রেনটা দিনে মানে এক পার্টিকুলার একটা দিনে একবার যায়, মানে তার আপ একবার হয়, ডাউন জার্নিটা একবার হয়। সো টোটাল দিনে দুবার এই ট্রেনটা যাতায়াত করে। আমি ঠিক বলছি নিশ্চয়ই না? ওকে। তো এই একদম কাজটার ঠিক। জন্য, হ্যাঁ হ্যাঁ, এই কাজটার জন্য যে ইন্টারমিডিয়েট এই সময়টায় যে মানুষগুলো ইনভলভ থাকে, সেই মানুষগুলো ইনভলভ না থাকলে এই জার্নিটা লুকে যাবে। এটা জার্নিটা মানে কমপ্লিট তো দূরের কথা, মানে একটা অদ্ভুত মানে যা তা একটা কাণ্ড হবে। এবং এই হিল কার্টের মজাটা হচ্ছে এটা, যেহেতু স্টিপ রাইজ হয় না, আস্তে 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 জিনিসটা ওঠে, এবং আপনি ওই যে ভেজিটেশন ক্লাইমেটিক চেঞ্জটা আপনি একদম আস্তে 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 বুঝতে পারবেন। হ্যাঁ, হঠাৎ করে ডিস্টিংক্টলি আপনার একটা মানে স্টিপ রাইজটা হলে যেটা হয়, এই আপনি দেখলেন পাহাড়ে আছেন, সামনে পাহাড় দেখছেন, এই দেখছেন প্লেন ল্যান্ড চলে এলো। হ্যাঁ, মানে এই হঠাৎ আমি এই একটা কথা জাম্পটা বলছি, হবে না। আমি হ্যাঁ একটা হ্যাঁ কথা বলছি। এটা কিরকম বলা যেতে পারে যে ওই একসঙ্গে 3 ধাপ 4 ধাপ করে জাম্প করে করে বাচ্চাদের সিঁড়িতে ওঠার একটা ব্যাপার থাকে না, এখনকার দিনে হয়ে গেছে সেরকম। মানে তাতে ওঠাটায় প্রাধান্য পায়, কিন্তু সিঁড়িটা প্রাধান্য পায় না। ঠিক আছে, সিঁড়িটা তৈরি করতে যে কষ্ট হয়েছে, এই এই অল্টিটিউডটাতে যেতে যেভাবে যারাই করে থাকুক, যে ইঞ্জিনিয়ারই করে থাকুক, সেটা সেখানে আমি জানি মাথাটা ছিল বিদেশিদের, কিন্তু শরীরের রক্তপাতটা হয়েছে আমাদের দেশের লোকদের, শ্রমিকদের। তাদের কথাগুলো মনে রাখতে হবে না? আমরা কি তাদের কথা একবারও ভাববো না যে তারা কত কষ্ট করে, হয়তো তাদের শ্রমের যতটা তারা শ্রম দিয়েছে সেই মূল্য তারা পায়নি, কারণ তখন দেশ আমাদের পরাধীন, কিন্তু জায়গাটাকে তো তারা করে দিয়ে গেছে। এখনো এত বিপর্যয়ের মধ্যেও সেই ট্রেন কিন্তু চলছে ঝিকঝিক করে, এবং ট্রেন যখন যায় তখন গাড়ি দাঁড়িয়ে যায়। অর্থাৎ আমাদের ছোট্ট মেয়ে, সে দৌড়াবে আনাচে কানাচে, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে এদিক ওদিক দৌড়াবে, তাকে কেউ বাধা দেবে না, সে চলে যাবে, তারপরে গাড়ি যাবে। কোনো গাড়ি কখনো হর্ন দিয়ে ট্রেনকে বলেনি তুমি দাঁড়াও, আমি আগে বেরিয়ে যাই, তারপরে তুমি যাবে। এটা কিন্তু এখনো রয়েছে, এবং এই ওয়ার্ল্ড হেরিটেজ
এটা মানে না দেখলে, এটাতে না চড়লে আমার মনে হয় বেড়াতে যাওয়ার জন্যই তো যাওয়া, তো এত তাড়াহুড়োর কি আছে? এটা আমার বাবার কথা ছিল যে তুই কি অফিসে যাচ্ছিস, তুই তো বেড়াতেই যাচ্ছিস, ওই ট্রেনের রাস্তাটা দেখাটাও তো বেড়ানোর অংশ। লোকে তো সাইট সিইংও এদিক ওদিক যায় বিভিন্ন জায়গায় ঘুরতে, তো মনে কর না তোর যাওয়ার পথটাই একটা সাইট সিইং। এটা দিয়ে শুরু ঠিকই। হলো। এবং এখন তুমি যেটা বললে না যে তিন পা চার মানে 3 স্টেপ 4 স্টেপ ধাপগুলোকে মানে লিপস অ্যান্ড বাউন্স এরকম ভাবে এগিয়ে গিয়ে যাওয়া, এখনকার যেটা হচ্ছে সেটাই হচ্ছে। তোমাদের দেখো, তোমাদের বয়সী যারা রয়েছেন বা তুমি এটা আরো বলতে পারবে যে তোমাদের কিন্তু একটা মেমোরিজ বলে একটা বস্তু ছিল। এখনকার বাচ্চাদের বা আমি নিজেকে ইনক্লুড করছি এর মধ্যে, আমি তো আলাদা কিছু নই, আমি এই সময়েরই প্রোডাক্ট। সো আমি আমার যারা বন্ধুরা যদি লাইফটা পরে দেখে, আমার সমসাময়িক আমার সমবয়সী যারা দেখবে পরে, তারা এটা বলতে বাধ্য। হ্যাঁ, হয়তো বলবে না, নিজে নিজে বুঝবে, বাট বুঝতে তো হবে। কারণ সত্যিটা তো সত্যি যে আমাদের এখন এই মেমোরিজটা তৈরি হয় না, আমাদের কোনো মেমোরিজ নেই, আমরা বড় হয়ে না কোনো মেমোরিজ বলতে পারবো না। তোমরা আমাদেরকে মেমোরিজ বলতে পারবে, আমরা বলতে পারবো না। কেন বলো তো? তার এই একটাই কারণ যে ওই ধাপগুলো না 3টে 4টে ধাপ মানে পেরোতে হচ্ছে, একটা একটা ধাপ করে পেরোচ্ছি না। যেটার ফলে কি হচ্ছে, মানে যার ফলে কি হয় যে তোমরা একটা সময় কয়লার ইঞ্জিন, সেটা অনেক আস্তে আস্তে চলছে, সেখান থেকে ডিজেল বা ইলেকট্রিক এলো, খুব ফাস্ট সেটা হয়তো নিয়ে চলে গেল, কিন্তু ইন্টারমিডিয়েট জায়গাটা কিন্তু আর সে এক্সপ্লোর মানে ওটা কিন্তু আর সে অনুভবই করলো না। বা এখন যেটা হচ্ছে মানে ট্রেনের থেকে ফ্লাইটে তারা যাচ্ছে, তার ফলে কি হচ্ছে জিনিসটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। একটা কাজের জন্য সে কোনো একটা পার্টিকুলার ডেডলাইন সে ম্যাচ করবে বলে, সে ডেডলাইনটাকে মেনটেন করতে হয়, মিট করতে হয় বলে সে এই জিনিসগুলো সবাই করছে। সবসময় দৌড়চ্ছে, সবসময় দৌড়চ্ছে, এক্স্যাক্টলি। পৌঁছতে হবে। এবার তাতে কোথায় যে করে কি পৌঁছবে হচ্ছে, আলটিমেটলি আমি জানি না, কোথায় আলটিমেটলি মেবি হয়তো পৌঁছবে আমি পৌঁছাবে, আমি জানি না। ধরে নিচ্ছি যে মেবি সেটার একটা কোনো গোল রয়েছে, বাট তাতে করে কি হচ্ছে যে মাঝখানের জীবনটার যে এত কালার, এত শেডস গুলো, মেমোরিজ গুলো, সেগুলো আর তৈরি হচ্ছে না। অনেকগুলো কমেন্টস এসছে, আমি আহ, মানে অনেকক্ষণ ধরে হ্যাঁ চলছে। একটু বলো, কারণ আজকে বেশ মানে সুন্দর। হ্যাঁ, হচ্ছে তুমি কথা বলে যাচ্ছ, তাদের কথা কিছুই দেখা হচ্ছে না। হ্যাঁ, না না, ছোট ছোট করে কমেন্টস আসছে, আমি ওই জন্য পড়ছি। আমি অনেকগুলো কমেন্টস একসঙ্গে পড়ে নিচ্ছি, তাহলে তুমি একবারে সেটাকে সাম আপ করে কিছু একটা তুমি বলো, তাহলে সেটা মনে হয় বেটার হবে। কাকাই লিখেছে যে সেই ফেলুদার ব্রেন ছিল রাইসের, আর এই ফেলুদার ব্রেন জেঠুর আর আপনার। কখনো কখনো বেশি বা কমের একটা টানাপোড়েনে পড়েছিলেন কি আপনি রহস্যের মালা গাঁথার টাইম বা জট ছাড়ানোর টাইমে? এটাই কোয়েশ্চেনটা পড়ে রাখলাম আমি, তারপরেও অনেকগুলো কমেন্টস একসঙ্গে পড়ে নিচ্ছি। শুভদীপ ব্যানার্জি লিখেছেন অসাধারণ নস্টালজিক এই হোটেল অনুসন্ধান। মালা মুখোপাধ্যায় লিখেছেন শেষ পর্যন্ত হোটেলটি পাওয়া গেল। গৌতম কুমার ঘোষ লিখছেন যে হিলকার্ট রোড কি এখন বন্ধ হয়ে গেছে? আমি লাস্ট 2001-এ গিয়েছিলাম, খুব ভালো লাগছে, ওল্ড মেমোরিজ। মালা মুখোপাধ্যায় লিখেছেন পড়ার অপেক্ষায় রইলাম, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর গৌতম কুমার ঘোষ লিখেছেন আবার যে বুকটা পড়ার ইচ্ছা রইল ইন্দ্রনীল। এই বাকি অনেকেই দেখছেন এখন, যারা পরে এসছেন সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, প্রথমে জানাই হিলকাট রোড বন্ধ হয়নি। হিলকাট রোড পাহাড়ি মানুষদের, যেটা বললাম, ট্রান্সপোর্ট এবং ওখানকার লোকাল লোকরা বাইক স্কুটি বা স্কুটার নিয়ে তারা যাতায়াত করে। খুবই মানে ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে ওটা। টুরিস্টরা যায় না বললেই চলে। আর কিছু পাগল টুরিস্ট আছে, আমাদের সামনেই আমরা দেখেছি, যেরকম মানে ক্যামেরা নিয়ে ট্রেন আসার অপেক্ষায় তারা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিও করবার জন্য। অজস্র ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে, মানে জানি না কিসের নেশায় আবারও ওই ট্রেন যে মাঝে মাঝে অনেকটা ডাউন একটা একটা রাস্তা এবং জঙ্গলের ভেতরে দেখছি ভদ্রলোক বাইক নিয়ে অপেক্ষা করছেন আগে আগে গিয়ে, যে ট্রেনটাকে আবার সামনে দিয়ে একবার, সাইড দিয়ে একবার, পেছন দিয়ে একবার ছবিটা তুলবো বলে দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু আমার জানলা দিয়ে সেই ভদ্রলোককে আমি বারবার দেখছি। আমি জানি না এটা কোন নেশা। ছোটবেলা থেকে আমি দেখেছি ওই অজন্তা ইলোরার নেশায় যেরকম
সুদূর আমেরিকা থেকে সাহেবরা এসে এখানে পাগলের মতো পড়ে থেকে এখানেই তাদের জীবনটা শেষ হয়ে গেছে। ডায়েরিতে নোট করতে গিয়ে এত ডায়েরি ভরে গেছে যে তারা বুঝতেই পারেনি যে সাম আপ করে কোন কোন কনক্লুশনে আসবে। ঠিক সেরকম না, এই পাহাড়ের হিমালয়ের নেশাও সেরকম, এই টয়টনের নেশাও সেরকম, এই হিল কার্টের নেশাও সেরকম। আর যেটা শঙ্কর বললে সেটা জানবার জন্য তো এখন আমি কোনো স্পয়লার দেব না। বইটা পড়ো, খুব মানে নিকট ভবিষ্যতে তোমাদের হাতে বইটা চলে যাবে। সেরকমই কথাবার্তা বা চিন্তা ভাবনা আমি করে রেখেছি। যাই হোক, বইটা পড়ো, তাহলে বুঝতে পারবে। এবং এর আগে আমি তোমাকে পিডিএফও দিয়েছি ফেলুদা সমগ্র, সেগুলোর সঙ্গে সেগুলো পড়ে আগে ফেলুদার মনটা তৈরি করতে হবে। এবং আমি সবাইকে বলছি যে এই ফেলুদা কিন্তু প্রথম এবং শেষ, আর এই লেখা হবে না। এই ফেলুদা শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি, একই সঙ্গে মানিকবাবুকে এবং আমার বাবাকে। কিন্তু এই ফেলুদা শুধু টেনে নিয়ে যাবে সবাইকে সেই পুরনো ফেলুদাগুলোকে আবার আবার করে পড়ার জন্য। এ পড়া যেন কোনোদিন বন্ধ না হয়, কারণ এমন একজন স্মার্ট বিবেচক, মানে নিজের আত্মীয়দের প্রতি অনাত্মীয়র প্রতি দায়িত্বশীল, একাধারে তার মগজাস্ত্র, এই মগজাস্ত্রের ওপর ভরসা করেই তো এত কিছু কাণ্ড তার। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তার স্নেহ, অনুভূতি সমস্ত কিছু রয়েছে। এই ধরনের মানুষ না বড় দরকার এখন। যদি হিরো ওয়ার্শিপ করতে হয় এই ধরনের মানুষের ওপরেই করতে হবে, না হলে কিন্তু উপায় নেই। সমাজ ভীষণ মানে খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চারা পাচ্ছে না কোনো হিরোকে যাকে নিয়ে চলা যায়, যাকে অনুসরণ করে চলা যায়। এই উদ্দেশ্যেই লেখা, যে বারবার করে এই লেখাটা পড়তে গিয়ে দেখি তো এই লেখায় যাদের কথা এসছে তাদের আর কি কাজ আছে, আর কি লেখা আছে, এই কৌতূহলটা যেন তৈরি হয়, বারবার আমি বলছি। আর আমি একটা কথা ভালো করে বলে দিতে চাই যে প্রচুর এরকম ইমিটেড স্টোরিজ, যেগুলোকে প্যাস্টিস বলা হয়, লেখা হয়েছে। কিন্তু আমি ভীষণভাবে নিজেকে জাহির করে বলছি না, আমি যেভাবে এই লেখার শুরু এবং শেষ করেছি আপনারা পড়ে দেখবেন, এটা কিন্তু সেই মানে গতানুগতিক ভাবে বা যেটাকে প্যাস্টিস বলা হয় সেই লেখা নয়। ঠিক আছে, আমি সেই লেখার বিরোধিতা করব। যেরকম সেরকম ভাবে লিখে একটা দাঁড় করিয়ে দেওয়া নয়, এর পিছনে ভীষণ রিসার্চ করতে হয়েছে, বহু লোকের সঙ্গে আমার যোগাযোগ করতে হয়েছে, দিনের পর দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিভিন্ন লোকের সঙ্গে ফোনে এবং অন্যান্য ভাবে যোগাযোগ করতে হয়েছে। তারপরে কিন্তু এই লেখা দাঁড়িয়েছে। সুতরাং এই লেখাটা কিন্তু অত সহজে তৈরি হয়নি, আর বাকিটা কিন্তু লেখা পড়ে জানতে হবে। আগে আমি কিছু বলবো। আচ্ছা, পুজোর সময় লেখার ব্যাপারে একটু আমার মনে হয় বলে রাখা ভালো, যে বারবারই আমি পুজোর সময় লিখছি কেন। ঠিক আছে, এটার আমার একটা মাথায় এসছে, হয়তো অনেকেরই মনে হতে পারে যে কেন লিখছি। আসলে এটা না আমি ছোট থেকে দেখেছি, পুজোয় বই বেরোয় আর শীতে বেরোয় সিনেমা। ঠিক আছে, তো পুজোর গন্ধ কদিন আগে থেকে, পুজোর গানও আছে। হ্যাঁ, পুজোর গান অন্যরকম। একদম একদম একদম। আমি লেখার প্রসঙ্গে কথাটা বলছি বলে লেখাটা বললাম। তো কদিন আগে থেকে আমি সিনেমার কথা বললে বলে আমি গানের কথা বললাম। হ্যাঁ, একদম একদম একদম। আমার শ্রীমান পুজোর গন্ধর ব্যাপারে অনেক কথা বলছিল বিভিন্ন সময়। তো আমি না পুজোর গন্ধটাকে দুটো ভাগে ভাগ করেছি, আগের গন্ধ আর পরের গন্ধ। আগের গন্ধের মধ্যে আছে কি 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 শিউলি ফুলের গন্ধ, নতুন শাড়ির গন্ধ, যেটা এখনো আছে খানিকটা, ধুতি, মানে ধুতি খুললে যে কাপড়ের গন্ধ, খই মুরকির গন্ধ, ঠাকুর গড়ার মাটির গন্ধ, শোলার নানা রকম সাজের গন্ধ। আর এখনকার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সেন্ট, পারফিউমের গন্ধ, বডি স্প্রের গন্ধ, মাথার চুলের সেটিং জেলের গন্ধ,
জুতো সেটা আগেও ছিল, এখন আরো অন্যরকম ফ্যাশনেবল জুতো বেরিয়েছে। বিরিয়ানির গন্ধ, আইসক্রিমের ফ্লেভার, রুম ফ্রেশনার, কিন্তু সব থেকে যেটা আমাদের মনে হয়, যেহেতু আমরা এই প্রেমে মানে মজে আছি, সেটা হচ্ছে বইয়ের, নতুন বইয়ের পাতার গন্ধ। যখন পূজাবার্ষিকী বাড়িতে আসে, মানে আমি দেখেছি, মানে আমার নিকট আত্মীয়ের বাড়িতে 6 থেকে 7টা মোটা মোটা পূজাবার্ষিকী আসতো, এবং মানে গোগ্রাসে গেলা হতো, সেগুলোকে পড়ে ফেলা হতো। কোনো উপন্যাস, কোনো গল্প, কোনো কবিতা বাদ রাখা হতো না। মানে এই ধরনের অ্যাম্বিয়েন্স বা পরিবেশে আমি বড় হয়েছি। তো ওই যে নতুন বইয়ের গন্ধ, এবং যেই গন্ধের মধ্যে অনেক রকম মানে রাগ, অভিমান, প্রেম, রোমাঞ্চ, রহস্য সব কিছু মিশে থাকে, সেটা পাওয়ার একটা ইচ্ছা বা আশা থেকেই যায়। আর এই সব নিয়ে কিন্তু পুজোয় বই লেখার একটা উদ্দেশ্য। এবং এখনো আমি জানি পুজোর ছুটিতে বই পড়া, বা আসন্ন শীতে রোদে পিঠ লাগিয়ে বসে বই পড়া, এ লোক এখনো আছে, শেষ হয়ে যায়। যদি শেষ হয়ে যেত, তাহলে বইয়ের যে শিল্পটা বন্ধ হয়ে যেত, এটাই বলার। ঠিক 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 ঠিক। তোমার কি এইটা নিয়ে আর কিছু বলার আছে? কারণ আমি একটা, যদি এটা শেষের দিকে যায়, তাহলে আমি লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আমার খুব ইচ্ছা, এটা আমি জানি না বাকি অডিয়েন্সদের এই কোয়েশ্চেনটা আছে কিনা। এটা আমার মনে হয়েছে, এটা আমার যখন তুমি এটা লিখছিলে সেখান থেকে আমার এটা মনে হয়েছে। প্রথমে তো মানে কভার আর্টটা যখন তুমি ব্রিফটা আচ্ছা, আমি দিয়েছিলে একটু সেটা বলে নি, আমি আমার হ্যাঁ শেষ কথাগুলো বলে তারপরে তোমারটা দিয়ে আমি মনে হয় আমাদের অনুষ্ঠানটা শেষ করব। কারণ অনেকটা রাতও হলো, সবারই এখন বিছানায় টান অনুভব করছে। অনেকে বিছানায়, আবার মোবাইলে অনেক কিছু দেখে টাকি, যাই হোক। তো আমি একটু বলে নি যে এই লেখাটার পেছনে প্রথমে তো বারবারই বললাম যে তোমার এবং তোমার মায়ের যে মানে অবদানটা, সেটা তো রয়েছে। বিভিন্ন সময় আলোচনা করেছি, লেখাটা এরকম ভাবে গেলে কিরকম হয়, ওরকম ভাবে গেলে কিরকম হয়। অনেক মানে কাজের মধ্যে তাদের তোমাদেরকে আমি অস্বস্তিতে ফেলেছি, এর জন্য প্রথমেই মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং মনে হয় এইটা আরো বারবার হবে, কারণ আমি তো তোমাদেরকে আমার সব থেকে নিকট বন্ধু মনে করি, আর মনে করি যে তোমরা হবে আমার সবচেয়ে বড় সমালোচক। কারণ তোমরা একটা জায়গাকেও মানে ছেড়ে কথা বলো না আর কি, যে এই জায়গাটা তোমার ভুল হয়েছে বা এই জায়গাটা তোমার ঠিক হয়েছে, এটা করো। এটা আমার খুব দরকার, মানে একজন লেখকের সমালোচককে খুব দরকার। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে আমার দাদা ভাই, আমি যাকে বলি আমার জীবনের সিধু জ্যাঠা, শ্রী ভাস্কর দাশগুপ্ত মহাশয়, তিনি যেভাবে এই ওটা বইটা ওটা লেখার, টেকনিক্যালি আমার, টেকনিক্যালি আমার ওটা। একদম 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 মানে শঙ্কর হয়তো আছে কিনা জানি না, শঙ্কর জানে। আমি ওর ছোট হ্যাঁ বয়স আছে থেকে, আছে, এক্ষুনি একটা কমেন্ট এসছে। ছোট বয়স থেকে যখনই কোনো ডাউটের মধ্যে পড়তাম পড়ানো প্রসঙ্গে, আমি ওদের বলতাম যে চিন্তা করো না, আমার সিধু জ্যাঠা আছে। তখন কিন্তু গুগল ছিল না, হ্যাঁ, 1994-এ কোনো গুগল ছিল না, ঠিক আছে, যখন পড়ানো শুরু করি। তো আমার এই দাদা আমার মুশকিল আসান ছিলেন, এবং তিনি প্রথম এই বইটা দেখে আমি বুঝতে পারি তার লেখাটা খুব ভালো লেগেছিল, এবং আমাকে বলেছিল যে তুই কর কর কাজটা কর, কমপ্লিট কর, খুব ভালো চলছে। এবং আরেকজনের নাম না, যার নাম না নিলেই হয়, না নেওয়াটা মানে খুব অন্যায় হয়ে যাবে, এবং আমি বইতেও তার কৃতজ্ঞতা স্বীকারে তার নাম দিয়েছি। তিনি হচ্ছেন জয়দীপ দত্ত মহাশয়, যার লেখা আ ট্রিবিউট টু দ্য দার্জিলিং মেল, এই লেখাটা আমাকে ভীষণভাবে তখনকার দার্জিলিং মেল সম্পর্কে জানতে সাহায্য করেছে। তিনি IRFCA অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফ্যান
ক্লাব অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তার মেম্বার, এবং ফাউন্ডার মেম্বার অফ ইন্ডিয়ান স্টিম রেলওয়ে সোসাইটি ISRS। ঠিক আছে, ওনার বাড়িতে, উনিও একজন মানে খ্যাপা লোক, বাড়িতে বিভিন্ন রেলের মানে ইঞ্জিনের মডেল এবং লাইন তিনি তৈরি করে একটা এক্সিবিশন শোরুম মতো মিউজিয়াম বানিয়ে ফেলেছেন, এবং সেখানে তিনি লোককে গেলে দেখান। উনি কানপুরের প্রফেসর ছিলেন, রিটায়ার্ড প্রফেসর IIT, এখন উনি বাড়িতে এগুলো করেছেন। ওনার সঙ্গে সংযোগটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স, কিভাবে হয়েছিল জানি না, মানে হয়তো আমার ভেতরে ওই একটা কথা আছে না, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে যদি ইচ্ছা থাকে উপায় হয়, সেই জন্য বোধহয় উপায়টা হয়েছিল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যে এনাদের কৃতজ্ঞতা আমি কখনো ভুলবো না। মানে আমার মাথার উপর এদের আশীর্বাদের হাত আছে, আর মনে করি যে সর্বোপরি ঈশ্বর যেভাবে আমাকে মনে করিয়ে দিয়েছে, কথা জুগিয়ে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। এই কৃতজ্ঞতা আমি ভেতরে ভেতর অনুভব করছি। এবার তুমি বলো। হ্যাঁ, না আমি ভেবেছিলাম যে মানে তুমি অলরেডি র্যাপ আপ করবে, তো তোমার এটা বলার তুমি এটা বলতে আমি বুঝতে পাইনি, ওই জন্য আমি ভাবছিলাম যে লাস্ট কোয়েশ্চেনটা করেই ফেলি। তো আচ্ছা, লাস্ট কিছু কমেন্টস আছে, কমেন্টসটা ছোট্ট করে পড়ে নিই। প্রণব নাগরাজ, আচ্ছা নমশ্রী দেখছে মনে হয়, বইটা পড়ার ইচ্ছাটা আরো জোরালো হয়ে গেল। কাকাই লিখেছে রহস্যের গন্ধ, এবার থেকে পুজোতে অ্যাড হচ্ছে নতুন এক গন্ধ, রহস্যের গন্ধ, সৌজন্যে শ্রী ইন্দ্রনীল রায়গুপ্ত। একদম আছি, জানি তো স্যার, আর আমার সিধু জ্যাঠা আজও আপনি। তো এটা তুমি এটা আনসারটা দিও, এটা রিপ্লাইটা দিও তুমি। আমি ছোট্ট করে এই কোয়েশ্চেনটা করি। এটা কাকাই একটা কোয়েশ্চেন করেছিল কিছুক্ষণ আগে, যেহেতু এটা 80s এর একটা ব্যাকড্রপে এই এটাকে ফ্রেম করা হয়েছে, এই স্টোরি লাইনটাকে ফ্রেম করা হয়েছে, স্টোরি বোর্ডটা সেই সময় দাঁড়িয়ে। তো এখানে আমার একটা কথা যে আমি যত শুনেছি যে এটা লালমোহন বাবুকে নিয়ে ফার্স্ট টাইম দার্জিলিং ভিজিট, ফেলুদার এই ট্রায়ো। তো এই সময় এই যে ক্রোনোলজিটাকে মেনটেন রাখা, এটার জন্য তো তোমাকে বেশ একটা বেগ পেতে হয়েছে। তো এই ক্রোনোলজিটা, টাইম ফ্রেমিংটা, বাট চ্যাপ্টার্স গুলোকে তুমি কিভাবে ভেবেছো, বা এটা কতটা চ্যালেঞ্জিং ছিল, সেটা একটু তুমি বলো। আর আরেকটা যেটা সেকেন্ড কোয়েশ্চেন, এটার সঙ্গে আমি ক্লাব করে দেবো, সেটা হচ্ছে যে যেহেতু এই বইটা এক্সক্লুসিভলি রিজার্ভ একটা বই, এবং এটা সেরকম ভাবে এটার কোনো মানে স্টোর থেকে বা কোনো বইয়ের দোকান থেকে এটা পাওয়া যাবে না। এটা যদি পেতে হয় তোমার কাছেই সেটা অ্যাপ্রোচ করতে হবে, মানে রাইটারের কাছে অবভিয়াসলি। এবং সেইখানে আমি একটা বলবো যে এটার কভার আর্টটা প্রথমে একদম তুমি যেভাবে ব্রিফ দিয়েছিলে সেটা একটা অন্যরকম একটা করা হয়েছিল, কিন্তু তারপরে এটাকে বদলানো হয়, যেহেতু এই গল্পটার রেফারেন্সে একজন কানেক্টেড রয়েছে, একটা বড় একটা পরিবার কানেক্টেড রয়েছে, তো সেটাও বদলে যায়। তো ওভারঅল কভার আর্টটা নিয়ে তোমার কি বক্তব্য, মানুষের কাছে কিরকম সাড়া ফেলেছে? তো এইটা আর প্রথম যেটা বললাম সেই উত্তরটা, যে ক্রোনোলজিটা কিভাবে মেনটেন হয়েছে সেটা একটু। প্রথমে তোমার ক্রোনোলজির কথাটা বলি, যে এটা করতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ শ্রদ্ধেয় সন্দীপ রায় মহাশয় ফেলুদা সমগ্রতে পরপর সাজিয়ে দিয়েছেন বইয়ের শুরুতে, যে কোন গল্পটা তার বাবার কিভাবে কোন সময় লেখা হয়েছে, এবং সেই গল্পগুলোর অনেক সময় নাম পরিবর্তনও হয়েছে। প্রথম যে নামে সেটা ছাপা হয়েছিল, পরবর্তীকালে বইতে সেটার নাম বদলে গেছে। এবং তাতে করে আমি দেখতে পাই যে অদ্ভুতভাবে বাবা একটা কথা বলেছিলেন এইটা লেখার সময়, সেটুকুনি আমার মনে আছে, যে বাবু, বাবা আমাকে বাবু বলে ডাকতো, যে বাবু জানিস আমি না একটা লেখা লিখছি, লালমোহন বাবুকে ফেলুদার আর তোপসের সঙ্গে দার্জিলিং এ পাঠাচ্ছি। এখনো কিন্তু মানিক বাবু ওনাকে নিয়ে দার্জিলিং এ যাননি, যাবেন হয়তো পরে যাবেন, কিন্তু এখনো যাননি।
আমি কিন্তু আগে নিয়ে যাচ্ছি, কারণ ওনাকে ট্রেনটা চড়াতে হবে তো, টয় ট্রেনটা, তো এরকম একটা ব্যাপার ছিল। তো আমি বললাম বেশ ভালো কথা। কিন্তু এই এতগুলো বছর পর যখন লিখতে যাচ্ছি তখন দেখলাম সত্যিই তাই, ওই যে 83-84 এর যে গ্যাপিংটা রয়েছে মাঝখানে, সেখানে যে সময়টায় আমি গল্পটাকে প্লেস করছি সেই সময় সত্যি লালমোহন বাবু কিন্তু ওনাদের সঙ্গে মানে ট্রায়ও হয়ে দার্জিলিং এ যাননি। এর আগে ফেলুবাবু তার ভাইকে নিয়ে গেছেন, মানে দুজনে গেছে। লালমোহন বাবুর সঙ্গে তো পরিচয় হলো সোনার কেল্লাতে, তারপরে তিনি হাত ধরলেন। কিন্তু দার্জিলিং এ যখন গেলেন 85 সালে, 85-86-তে সেকেন্ড গল্পটাতে, তার আগে কিন্তু একবার বাবা তাদের ঘুরিয়ে নিয়ে আসলেন। ঠিক আছে, তো হিসাব মতো এখানে বাবা প্রথমে লালমোহন বাবুকে ঘুরিয়ে নিয়ে আসছেন। তো এখানে যেটা সমস্যা হলো যে দার্জিলিং এ সেকেন্ড টাইম যাওয়ার পরে যে গল্পটা, মানে সেকেন্ড টাইম লালমোহন বাবুর সঙ্গে যাওয়ার পরে যে গল্পটা তৈরি হয়েছিল 85-86 সালে, সেইখানে যে ডায়লগ গুলো ছিল, সেই ডায়লগ গুলো তো আমাকে ভীষণ বিপদে ফেললো। কারণ অ্যাকচুয়ালি তো মানিক বাবুর হাতে দার্জিলিং এ প্রথম যাচ্ছেন 85-86 সালে, কিন্তু আমার বাবা তো তার কল্পনায় তাকে আগে নিয়ে যাচ্ছেন। এই জায়গাটা ভীষণ সাটল, মানে ভীষণ অনুভূতিপূর্ণ। কারণ আমি কি করে অত বড় মানুষের লেখাকে চেঞ্জ করব এখানে, তো সেটার জন্য আমার লেখাটার মধ্যে এমন ভাবে ব্যবস্থা করতে হলো, যেটা যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে লেখাটা পড়ে কিন্তু কোনো জায়গাতেই আমাদের মানিক বাবুকে কোথাও কোনো জায়গায় এতটুকু অশ্রদ্ধেয় করা হয়নি, বা তার লেখাকে কোনোভাবে ছোট করে দেখা হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। আর আরেকটা প্রশ্ন তোমার কি ছিল জানো, ওই সেকেন্ড প্রশ্নটা? আমরা এবার আস্তে আস্তে শেষের দিকেই চলে এসেছি প্রায়, আর বেশি সময় নেব তোমার না। একটা সেকেন্ড হ্যাঁ, প্রশ্ন ছিল। আমার লাস্ট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কভার আর্টটা নিয়ে কি বক্তব্য, আর এই বইটা পেতে গেলে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে যারা ইচ্ছে কভার করছে? আর্টের বক্তব্য হচ্ছে, কভার আর্টের বক্তব্য কিছুই না। কভার আর্টে আমরা যেটা করেছি সেটা একেবারে মানে কোনোভাবে প্রকৃত স্রষ্টাকে কোনোভাবে অপমান না করে, তার কাজকে কোনোভাবে ছোট না করে যতটা সম্ভব করা যায় সেটাকে আমরা করতে চেষ্টা করেছি। অথচ রহস্যের বীজটাও সেখানে রোপিত থাকবে। আর আমার কাছ থেকে বই পেতে গেলে আমার ফোন নাম্বার বা আমার ফেসবুক বলবো না, মেসেঞ্জারে ইনবক্স করতে হবে। আর পরবর্তীকালে আপনারা যারা বইটার সম্পর্কে পড়ে, মানে বইটা পড়ে এবং বইটা সম্পর্কে আরো কিছু জানতে চান, তারা অবশ্যই আমাকে ফোনে, হোয়াটসঅ্যাপে আর কি, এবং মেসেঞ্জারে জানাবেন। আমি আবার একটা এরকম ছোট করে লাইভ করব, এবং আমার কাছ থেকে পাওয়ার, ওই যে বললাম যে আপনারা আপনাদের ঠিকানা দেবেন, আমি চেষ্টা করব যেভাবে হোক সেটা পাঠানোর। আর পরবর্তীকালে এটাও বলে দিচ্ছি যে এই বই তো মানে আমার আর ছাপানোর ইচ্ছা নেই, কিন্তু অধিক সংখ্যক লোক যদি পরবর্তীকালে চায়, সকলের সঙ্গে কথা বলে তখন আমরা একটা মানে মীমাংসায় আসব, বা একটা কোনো সমাধানে আসব যে কি করা যেতে পারে। তবে সবটাই নির্ভর করছে আপনাদের পড়ার ইচ্ছা, তাগিদ, সবকিছু রেসপন্সের উপরে নির্ভর করছে। আমি নিজে থেকে আর এটার উপরে কিছু করব না, এবং এই চরিত্রের উপর আর কোনো লেখা আর হবে না। যা হবে আমার নিজের তৈরি করা আনকোড়া চরিত্র, টেস্ট পেপার রহস্যতে যারা রয়েছেন, অপু তপু মানে অর্পণ এবং তর্পণ এর ওপরে যে গল্প রয়েছে সেটা হবে। সেটার আরো এপিসোড আসবে, অবশ্যই আসবে, কিন্তু এটা আর হবে না, কারণ এটাই প্রথম, এটাই শেষ। আমার বাবার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যেটুকুন আমার দরকার ছিল সেটুকুন আমি করেছি, এবং পরবর্তী জেনারেশনকে ফেলুদার প্রতি অনুরক্ত করবার জন্যই এটা আমার কাজ, এটাই আমি মনে করি। এটা বলেই আমি আমার আজকের কথাগুলো শেষ করছি। আপনারা পড়ুন,
জানাবেন, যারা বই পেয়েছেন হাতে বা পাননি নেবেন, নিয়ে জানাবেন। আর আপনাদের ওই বললাম যে মতামতটাই সব থেকে মূল্যবান, ওইটাই হবে আমার বইয়ের মূল্য। নমস্কার, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, সবাই সাবধানে থাকুন, সামনে দীপাবলি সুন্দরভাবে কাটান। আর কিছু বলার নেই আমার, আজ এখানেই শেষ করছি। নমস্কার। একদম। সো এটাই প্রথম সুযোগ এবং এটাই শেষ সুযোগ, যেহেতু এটা নিয়ে আর কোনো কাজ হবে না পরবর্তীকালে। তো যারা যারা পড়তে চান একটু সত্বর যোগাযোগ করুন।